হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আমার জীবনে দেখা প্রথম কোরিয়ান ড্রামার গল্প নিয়ে এসেছি। তো চলুন লি মিন হো অভিনীত বয়েজ ওভার ফ্লাওয়ার্স নামের এই ড্রামার গল্পটা আজ আমরা শুনে আসি। ড্রামার শুরুতেই আমরা অনেক বড় একটা স্কুল দেখতে পাই। এই স্কুলে কোরিয়ার সবথেকে ধনীর ছেলেমেয়েরা পড়াশোনা করত, আর যারা একটু গরিব ছিল তাদেরকে F4 নামের একটা গ্যাং রেড কার্ড দেখিয়ে দিলে সেই ছাত্রের বা ছাত্রীর জীবন একেবারেই তেজপাতা হয়ে যেত। আজকে সকালবেলা ঠিক একটা স্টুডেন্টের ক্যাবিনেটে এরকম একটা রেড কার্ড দেখা যায়। যখনই সবাই দেখে যে F4 গ্যাং ওকে রেড কার্ড দিয়েছে, তখনই ওকে বুলি করা শুরু হয়ে যায়। এটা হলো এই ড্রামার হিরোইন, যার নাম জ্যান্দি। জ্যান্দির বাবা একজন ধোপা। তো জ্যান্দি এই স্কুলে একজনের কাপড় চোপড় নিয়ে আসছিল, কারণ ওই ছেলেটা ওর কাপড় চোপড় ওখানে ইস্ত্রি করতে দিয়েছিল। আর যে ছেলেটাকে আজকে বুলি করা হচ্ছিল, এই জামাটা ছিল ওই ছেলের। ওই ছেলে এই বুলিং সহ্য করতে না পেরে ছাদের উপরে উঠে যায়। আর জ্যান্দি এই প্রথম এত বড় স্কুলে এলো। তো এখানে এসে ও তো দিকও খুঁজে পাচ্ছিল না কোন দিকে যাবে। তারপরে হঠাৎ হইচই দেখে ও দেখতে পায় স্টুডেন্টরা সবাই নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকে একটা ছেলেকে দেখছে, যে ছেলেটা সুইসাইড করার চেষ্টা করছে। এই ছেলেটা এদের বুলি সহ্য করতে না পেরে সুইসাইড যখন করতে যাবে, ঠিক তখনই জ্যান্দি পিছন থেকে ওকে ডাক দেয় আর বলে, আমি তোমার জামাটা নিয়ে এসেছি। তুমি তো নতুন স্বপ্ন দেখেছো বলেই জামাটা ইস্ত্রি করতে দিয়েছিলে, কোনোভাবেই তুমি মরতে পারো না। তো ছেলেটা যখনই ঝাঁপ দিতে যাবে, জ্যান্দি ওকে পিছন থেকে ধরে ফেলে। আর এটার সাথে সাথেই সবাই ছবি তুলে ফেলে এবং এটা একটা বড় নিউজ হয়ে যায়। কোরিয়ার সবাই এখন এই নিউজটা দেখছিল। এখন জ্যান্দি সবার কাছে ওয়ান্ডার ওম্যান হয়ে যায়। এরপরে দেখা যায় জ্যান্দিকে ঘিরেই একদম পুরো দেশে তোলপাড় বেঁধে গিয়েছে, কারণ যে স্কুলকে কেন্দ্র করে এত ঘটনা, ওই স্কুলটা ছিল কোরিয়ার সবথেকে ধনীদের স্কুল। ওখানে প্রেসিডেন্টের ছেলেমেয়েরাও পড়াশোনা করতো। তো এখন স্কুল কর্তৃপক্ষ জানতে পারে জ্যান্দির কথা, তাই তো জ্যান্দির কাছে লোক পাঠিয়ে দেয়। স্কুল কর্তৃপক্ষ থেকে জ্যান্দিকে আমন্ত্রণ জানানো হয় ওই স্কুলে পড়ার জন্য। যদিও ওই স্কুলে পড়তে গেলে লাখ লাখ টাকা খরচ করতে হয়, জ্যান্দির পরিবারের এত খরচ করার সামর্থ্য নেই। কিন্তু এখন যেহেতু জ্যান্দি সবার কাছে পরিচিত পেয়ে গিয়েছে, তাই জ্যান্দিকে ওরা ফ্রিতে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছে। জ্যান্দি ওখানে পড়তে চায়নি, কিন্তু ওর বাবা মার জোরাজোরিতে ওকে এখানে আসতে হয়। তো জ্যান্দি যখন প্রথম দিন স্কুলে এসেছিল, তখন ওর স্কুলের ড্রেসটা একটু অন্যরকম ছিল। ও এখানে আসার একটাই কারণ হলো এই স্কুলের দারুণ একটা সুইমিং পুল আছে। ওর তো সুইমার হওয়ার অনেক ইচ্ছা। জ্যান্দি যখন সুইমিং পুলটা খুঁজতে খুঁজতে যাচ্ছিল, ঠিক তখনই বনের ভিতরে ও একটা ছেলেকে শান্ত সুরে ভায়োলিন বাজাতে দেখে, যেটা দেখে প্রথম দেখায় ও ছেলেটির উপরে ক্রাশ খেয়ে যায়। ছেলেটি ওকে দেখে থেমে বলে যে, তুমি এখানে কি করছো আর তুমি কি খুঁজছো? জ্যান্দি তখন বলে, আমি সুইমিং পুলটা কোথায় সেটা জানতে চাচ্ছি। তখন ছেলেটি ওকে দেখিয়ে দেয়। এরপরে ছেলেটি আবারও ভায়োলিন বাজাতে শুরু করে। এরপরে জ্যান্দি যখন সুইমিং পুলের দিকে যাচ্ছিল, তখন দেখা যায় ছেলে মেয়ে সবাই দৌড়াদৌড়ি করতে লাগে F4 F4 বলে। তারপরে আমরা দেখি F4 এর 4 জন সদস্যকে। এর ভিতরে তো ওই ছেলেটাও ছিল, যাকে একটু আগে জঙ্গলে ভায়োলিন বাজাতে দেখেছিল জ্যান্দি। তবে কি F4 এর সবাই খারাপ আর ওই ছেলেটাও খারাপ? এখন এদের 4 জনকে দেখানো হয়। এটা হলো F4 গ্যাংয়ের লিডার, যার নাম জুনপিও। তো জুনপিওর সামনে একটা ছেলে এসে দাঁড়ালে ওর মুখভঙ্গি জুনপিওর পছন্দ হয় না। জুনপিও হুদায় ওই ছেলেটিকে পিক করে ওকে এখন বুলি করতে লাগে। আর এই ছেলেটির নাম হলো ওবিন, যেও F4 গ্যাংয়েরই একজন সদস্য। তো এখন এই হুদাই বুলিং দেখে তো খুব রেগে যায় জ্যান্দি। জ্যান্দি নিজের মনেই ওদেরকে গালাগালি করতে লাগে। ঠিক তখনই পেছন থেকে 3 মেয়ে এসে বলে, তুমি F4 কে নিয়ে বাজে বাজে কথা বলছো, তোমার তো সাহস কম না? এরপরে জ্যান্দি বলে, কিন্তু তোমরা কারা? আমি তো তোমাদেরকেও চিনি না। ওরা তখন বলে, কি তুই আমাদের চিনিস না? আমাদের পুরো স্কুল চেনে। জ্যান্দি বলে, আমি পড়াশোনা করতে এসেছি, তোদের চিনতে নয়। পরে বাড়িতে এসে ওর ভাইয়ের পিছিতে সার্চ করতে লাগে F4 গ্যাংয়ের ওই 4 জনের সম্পর্কে। এর নাম ওবিন। ও অনেক বড় একটা বিজনেস পরিবারের জন্মগ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই ওরা অনেক ধনী। এটা হলো ইয়েজিয়ং। এ আসলে মাটির পট তৈরি করতে অনেক বেশি পছন্দ করে। ছোট থেকেই এটাই ওর প্যাশন। তার জন্য ও অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, এমনকি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ওর নামও আছে। এটা হলো কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের
পরিবার। আর এই ছেলেটি হলো কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের নাতির ছেলে, যার নাম জিহু। জিহু অনেক ধনী পরিবারে, তা আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। তবে এই চারজনের ভিতরে জিহু সবথেকে শান্ত এবং ভালো একটা ছেলে। আর এটা হলো জুনপিও। জুনপিও স্বাভাবিকভাবেই খুব উচ্ছল প্রকৃতির একটা ছেলে। কোরিয়ার সবথেকে বড়লোক পরিবারে তার জন্ম। এরা সবাই অনেক বড়লোক ফ্যামিলির ছেলে মেয়ে হলে কি হবে, এরা সবাই আসলে অনেক একাকিত্বে ভোগে, কারণ এদের বাবা মা এদের সেভাবে দেখভাল করে না, কারো তো বাবা মা নেইও। এদিকে জ্যান্দি পরদিন স্কুলে এসে অনেক চিল্লাচিল্লি করতে লাগে, আর একটা ছাদের উপরে দাঁড়িয়ে জুনপিওকে অনেক বাজে বাজে কথা বলছিল। ঠিক তখনই ওখান থেকে উঠে আসে জিহু। জিহু বলে, সকালবেলাতে তোমার চিৎকারের জন্য আমি তো এখানে ঘুমও পড়তে পারলাম না। তোমার যদি জুনপিওর উপরে এতই রাগ, তাহলে তার নামটা অন্তত ঠিক করে বলো। ওর নাম জংপিও নয়, ওর নাম জুনপিও। এরপরে দেখা যায় যখন খেতে এসেছিল জ্যান্দি, তখন ওই 3টা মেয়ে ওকে পিক করে। ওকে যখন ওরা বুলি করছিল, ঠিক তখনই F4-এর 4জন এখানে চলে আসে, আর এই ওসিলায় ও বেঁচে যায়। ঠিক তখনই ওখানে একটা সুন্দরী মেয়ে আসে। এই মেয়েটির সঙ্গে খুব দ্রুতই ওর ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এটাই ওই স্কুলের ওর প্রথম ফ্রেন্ড। এরপরে আমরা আবার দেখি জুনপিওকে একটা মেয়ে কেক অফার করে। জুনপিও অনেক বুলি করলে কি হবে, স্কুলের মেয়েরা আবার ওর উপর ক্রাশিত ছিল, কিন্তু সেই কেকটা ওই মেয়ের মুখে মেরে দেয় জুনপিও, কারণ এত সস্তা কেক ও খায় না। এটা দেখে জ্যান্দির মেজাজ খারাপ হয়ে যায়। জ্যান্দি ওকে বলে যে তুমি কি কাউকে মানুষ মনে করো না নাকি, কিন্তু ওর এই কথা শুনে জিও হেসে দেয়, আর জুনপিও ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে জ্যান্দি এবং ওর বান্ধবী আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল, কিন্তু ওর বান্ধবী পা স্লিপ করে নিচে পড়ে যায়, আর ওর আইসক্রিমটা গিয়ে লাগে জুনপিওর পায়ে। সাথে সাথেই তো মেয়েটি ভয় পেয়ে যায়, কারণ জুনপিও এসব সহ্য করতে পারে না। মেয়েটি বারবার সরি বলতে লাগে, আর বলতে লাগে যে আমি কিভাবে এর ক্ষতিপূরণ করতে পারি, আমি তোমাকে নতুন একজোড়া জুতা কিনে দিব। তখন জুনপিও বলে, ও আচ্ছা, তাহলে তুমি আমার থেকে ধনী নাকি? হ্যাঁ, আমার এই জুতাটা এই পৃথিবীর মাত্র লিমিটেড এডিশন, এটা 1 পিস তৈরি করা হয়েছিল যেটা আমি পরছি, তো এর থেকে ভালো জুতা তুমি কোথায় পাবে আর কিভাবেই বা কিনে দিবে? মেয়েটি তখন বলে, তুমি যেটা বলবে আমি সেটাই করব। তখন জুনপিও বলে, ঠিক আছে, ক্ষতিপূরণ হিসাবে তুমি আমার পায়ের জুতাটা চেটে দিবে, তাহলে আমি আর কিছু মাইন্ড করব না। এই কথা শোনার পরে তো জ্যান্দি রেগে যায়। এতক্ষণ জ্যান্দি চুপচাপ দাঁড়িয়েছিল। জ্যান্দি বলে, আবারও তুমি আসলে মানুষকে মানুষই মনে করো না, তাই না? তখন জুনপিও বলে, আরে এই মেয়েটা কে রে, বারবার সামনে আসছে। তারপরে ও বুঝতে পারে, ও আচ্ছা, তুমি সেই ওয়ান্ডার গার্ল, তাই না? তো তুমি এখন তোমার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য কি আমার পায়ের জুতাটা চেটে দিবে নাকি? এবার জ্যান্দির সত্যিই রাগ হয়ে যায়। জ্যান্দি বলে, ঠিক আছে। জ্যান্দি জুতাটা চাটার জন্য নিচু হয়, কিন্তু ও নিচু হয়েই আবার উপরে উঠে আসে, আর এক ঘুষি মেরে দেয় জুনপিওকে। জুনপিও নিচে পড়ে যায়, আর ওর মুখে ওর আইসক্রিমও লেগে যায়। এবার জুনপিও রাগান্বিত চোখে তাকিয়ে থাকে জ্যান্দির দিকে। জ্যান্দি তখন বলে, তোমার মতো ছেলেকে আমি ভয় পাই না, ঠিক আছে? তাই আমার সামনে তুমি তোমার বসগিরি দেখাবে না, আজকের পর থেকে তো নাই। এটা বলে ও ওখান থেকে চলে যায়। জুনপিও তো প্রচণ্ড রেগে গিয়েছে, এত বড় বেইজ্জতি ও তো কখনো হয়নি। ওর 3 বন্ধু এটা নিয়ে মজা নিচ্ছিল। জুনপিও তখন বলে, এই মেয়েকে তো শায়েস্তামি করবই। পরদিন ওদের রেড কার্ড ও জ্যান্দিকে দেয়, আর আপনারা তো জানেনই যে আসলে রেড কার্ড দিলে তার অবস্থা কি হয়ে যায়। জ্যান্দি প্রথমে এটাকে আমলে নেয় না, কিন্তু ওর সঙ্গে ঠিক যা যা হওয়া শুরু হয় তার জন্য জ্যান্দি মোটেও প্রস্তুত ছিল না। জ্যান্দির দিকে সবাই ডিম, ময়দা এগুলো ছুটতে শুরু করে দেয়। এতে জ্যান্দির অনেক কষ্ট লাগে, কারণ ওর বাবা অনেক টাকা খরচ করে ওকে এই স্কুল ড্রেসটা কিনে দিয়েছে। এরপরে ও ভাবতে লাগে যে আসলে এরা কি এখানে পড়াশোনা করতে এসেছে নাকি গরিবদের বুলি করতে এসেছে। ও অনেক রাগ হলেও ও কিছুই করতে পারে না, কারণ ও ছিল সম্পূর্ণ একা। আর ওর সঙ্গে ঠিক যা যা হচ্ছিল সেগুলো আবার ক্যামেরায় দেখছিল জুনপিও বসে বসে। জুনপিও ভাবতে লাগে যে জ্যান্দি হয়তো এখনই আমার কাছে ক্ষমা চাইতে আসবে, কারণ ও আমার সঙ্গে অন্যায় করেছে বলেই তো ওর সঙ্গে এখন এইগুলো হচ্ছে। ও তখন ওর বন্ধুদের বলে, তোরা দেখ, আমি মাত্র 3 পর্যন্ত গুনবো, এর ভিতরেই জ্যান্দি আমার কাছে এসে ক্ষমা চাইবে। কিন্তু 3 গোনা হয়ে যায়, জ্যান্দি আসে না। তাই তো জুনপিও আবার হেসে বলে, ঠিক আছে, আমি ওকে আরও 5 সেকেন্ড সময় দিচ্ছি, এবারও আসবে। কিন্তু এবার 5 সেকেন্ড গোনা হয়ে গেলেও জ্যান্দি আসে না। এবার তো ওর ফ্রেন্ডরা সবাই হেসে ফেলে। ইয়োজং তো অনেক বেশি করে হাসছিল আর বলছিল, তুই তো এবার ফেসে গিয়েছিস জুনপিও, এবার সেই রকম একটা মেয়ের পাল্লায় পড়েছিস। এদিকে আমরা জ্যান্দিকে দেখি ও সেই ছাদের উপরে এসে আবারও জুনপিওর নামে অনেক কথা গালি দিয়ে বলতে লাগে। ও বলতে লাগে, জুনপিও কি জানে একটা কেক তৈরি করতে কতটুকু ময়দা, কতটুকু ডিম, কতটুকু চিনি লাগে? আমার গায়ে যেগুলো ছোড়া হয়েছে তা দিয়ে অনায়াসে কিছু মানুষের খাবার হয়ে যাবে। তখনই ওখানে আবার
আবার জিহু চলে আসে আর বলে তুমি আমাকে শেখাবে কিভাবে কেক তৈরি করতে হয়। আর এটা বলে ওকে সান্ত্বনা দিতে দিতে একটা রুমাল দিয়ে ওর গায়ের সব ময়লা মুছে দিতে লাগে। কিন্তু এত ময়লা ওই একটা রুমাল দিয়ে কিভাবে মুছবে। রুমালটা ওর কাছে দিয়ে চলে যায় আর বলে যায় তোমাকে কান্না মানায় না। তো ওর উপরে আবারও ক্রাশ খেয়ে যায় জ্যান্দি। এরপরে জ্যান্দি ও সুইমিং পুলে আসে, ওর সুইমিং ড্রেসটা পরে নেয় কারণ এখনও সাঁতার কাটবে। কিন্তু এখানে আসার পরে ও যেটা দেখে তার জন্য প্রস্তুত ছিল না। এখানে এত নোংরা করে রেখেছিল জুনপিও এই পুলটা যে তোর প্রচণ্ড রাগ হয়ে যায়। ও বুঝতে পারে এটা জুনপিও করেছে। ও অনেক জোরে চিৎকার করে ওঠে জুনপিও বলে। আর জুনপিও রুমে বসে এটা দেখে অনেক মজা পাচ্ছিল কারণ এই মেয়ের সঙ্গে খেলতে ওর অনেক মজা লাগছে। যেখানে সুইমিং পুল ছিল ঠিক তার পাশেই একটা জায়গায় শুয়েছিল জিহু। সুইমিং পুলটা পরিষ্কার করে অনেক ক্লান্ত হয়ে যায় জ্যান্দি, তাই তো কোনো রকমের পুলটা পরিষ্কার করেই ও ড্রেস চেঞ্জ করতে আসে। তখনই তিনটা ছেলে ওখানে প্রবেশ করে আর এই ছেলেগুলোর কাজ হলো জ্যান্দিকে হ্যারাস করা। এই ছেলেগুলো এসে জ্যান্দিকে যখন হ্যারাস করছিল ঠিক তখনই ওখানে চলে আসে জিহু। ছেলেগুলো এখানে জিহুকে দেখেই দ্রুত ওখান থেকে চলে যায় কারণ জিহুও এরপর গ্যাংয়েরই একজন সদস্য। তারপরে ছেলেগুলো যখন চলে যায় তখন জিহু বলে আরে তুমি তো জ্যান্দি তাই না, তোমার সাথেই কেন বারবার এমন হচ্ছে। তো ওকে বাঁচানোর জন্য জ্যান্দি জিহুকে ধন্যবাদ জানায়, কিন্তু জিহু বলে আসলে এগুলো দেখতে আমার ভালো লাগে না, তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলেই আমি এটা করতাম। ওই তিনটা ছেলে যখন জুনপিওর কাছে এসে নালিশ দেয় যে জিহু বাঁচিয়েছে মেয়েটাকে, তখন জুনপিও ওদের কাছে জিজ্ঞেস করে যে ওরা মেয়েটির সঙ্গে ঠিক কী করেছে। ওদের কথা শুনে জুনপিওর নিজেরই মেজাজ খারাপ হয়ে যায় কারণ জুনপিও মেয়েটাকে একটু ভয় দেখাতে বলেছিল, তাকে কোনো হ্যারাস করতে বলেনি। তাই তো জুনপিও নিজেই ওদের আবার মারতে লাগে। এদিকে আমরা জ্যান্দিকে দেখি ও একটা মডেলের ছবি দেখে থেমে গিয়েছিল। সিউন নামের এই মডেলটাকে ও অনেক পছন্দ করে, কিন্তু তার একটু পরেই ও ওখানে জিহুকে দেখে যে ওই মডেলের ছবিটা জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। তো জিহুকে দেখে জ্যান্দি ওখানে থেমে যায় আর ওর সঙ্গে কথা বলে যে তুমিও এই মডেলটাকে অনেক পছন্দ করো, আমিও ওকে অনেক পছন্দ করি, আমি তো ওকে নিজের আইডল মানি, আমি বড় হয়ে তার মতো কাইন্ড হার্টেড হতে চাই। এরপর দিন আবার যখন জ্যান্দি স্কুলে আসে তখন দেখা যায় ওর সঙ্গে আবারও বুলি শুরু হয়ে গিয়েছে। জুনপিওকে জিহু বলে যে তুমি জ্যান্দির সঙ্গে আর যাই করো এরকম কিছু করো না যাতে ওর অনেক বড় ক্ষতি হয়ে যায়। তখন জিহুকে উদ্দেশ্য করে জুনপিও বলে কেন, আমি যতবারই ওর ক্ষতি করব তুই তো হিরো সেজে ওকে প্রোটেক্ট দিয়ে ওর কাছে হিরো হয়ে যাবি, সেটা ভালো হচ্ছে না। এরপরে আমরা দেখি যে ওই তিনটা মেয়ে আজকে আলাদা রকমের হ্যারাস করে জ্যান্দিকে। ওরা একটা বাজে কথা রটিয়ে দিয়েছে পুরো স্কুলে যে জ্যান্দি অসংখ্য ছেলের সঙ্গে প্রেম করেছে এবং তাদের সঙ্গে অনেক নাইট স্পেন্ড করেছে। এইসব শোনার পরে জ্যান্দির মাথা খারাপ হয়ে যায়। ওই এবার সোজা জুনপিওর কাছে চলে আসে আর বলে তুমি যেসব রটাচ্ছ এগুলোর একটাও সত্য কথা নয়, আমার কখনো কোনো প্রেমিক ছিলই না, তারপরে তো এইসব উল্টোপাল্টা কথা বলার কোনো মানেই হয় না। স্টিল আমি একটা ভার্জিন গার্ল, সো তুমি তোমার এইসব নষ্টামি তোমার দিকেই রাখো, আর তোমার যদি আমার উপর রাগ হয় তাহলে তুমি আমার সঙ্গে ফাইট করো। এটা বলে ও জিহুকে মারার জন্য জুনপিওকে মারার জন্য নিজের হাত তোলে আর বলে তুমি নিজেকে কি মনে করেছো। আর এখন জুনপিও তো ভয় পেতে লাগে যে আসলে মেয়েটাকে মারবে নাকি, আর তখনই একটা লাথি মেরে দেয় জুনপিওকে জ্যান্দি। এখন তো জুনপিওর অবস্থা খুব খারাপ, বন্ধুদের সামনেই এত বড় বেইজ্জতিও মানতেই পারে না, সবাই তো ওর দিকে তাকিয়ে অনেক হাসছিল। জ্যান্দি যাওয়ার আগে জুনপিওকে একবার ওয়ার্নিং দিয়ে যায় যে ওর সঙ্গে আর উল্টোপাল্টা না করতে। এদিকে বন্ধুদের হাসতে দেখে তো অনেক রাগ হচ্ছিল জুনপিও অনেকক্ষণ পরে একা আপন মনে হাসতে লাগে। তখন ইয়োজিয়ং জিজ্ঞেস করে যে তোর কি হয়েছে, তুই একা একা কেন হাসছিস। তখনও জুনপিও খালি হেসেই যাচ্ছিল আর বলছিল কেন, আমার কি হাসতে মানা আছে নাকি। তারপরেও হাসতে হাসতে বলে আসলে জ্যান্তি মনে হয় আমাকে পছন্দ করে, ও আসলে আমাকে লাথি মারতে চায়নি বরং আমাকে কিস করতে চেয়েছিল। শোন, যখন ওর নামে এতগুলো কথা রটে গেল তখন ও ঠিকই আমার সামনে এসে বলল যে ওর নাকি একটাও বয়ফ্রেন্ড নেই এবং ও সিঙ্গেল। তার মানে ও বোঝাতে চাইলো আমি যেন ওর সঙ্গে লাইন মারি, কারণ ও সিঙ্গেল। এর মানে হলো মেয়েরা যেটাকে হ্যাঁ বলবে সেটাকে না ধরে নিতে হয়। আর ও আমাকে লাথি মেরেছে, আসলে ও এটা মন থেকে চায়নি, ও আমাকে কিস করতে চেয়েছিল। এটা ভেবেই মূলত জুনপিও অনেক হাসছিল। পরে জুনপিও ওর বডিগার্ড দিয়ে তুলে নিয়ে নেয় জ্যান্দিকে আর নিজের প্যালেসে নিয়ে যায়। জ্যান্দিকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছিল। যখন ওর জ্ঞান ফেরে ও কিছুই বুঝতে পারে না। ওকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। ও ভাবছিল ও আসলে কোরিয়াতে আছে নাকি আমেরিকার ব্লু হাউসে আছে, কারণ এত বড় বাড়িও আগে কখনোই দেখেনি। ওকে একটা লোক একটা জায়গায় নিয়ে যায়। ও লোকটিকে জিজ্ঞেস করে যে আমি আসলে কোথায়। লোকটি বলে একটু পরেই তুমি বুঝতে পারবে। এরপরে চোখের সামনেই ও জুনপিওকে দেখতে পায়। জুনপিওকে দেখে বলে তুমি এখানে।
জুনপিও বলে তো আমার বাড়ি আমি থাকবো না তো কি তুমি থাকবে নাকি? জ্যান্দি বলে তাহলে আমি এখানে কি করছি? তুমি আমাকে কেন কিডন্যাপ করে এনেছো? তখন জুনপিও বলে আমি আসলে জানি তোমার মনের কথা, আর আমাকে এভাবেই মারতে হবে না। আয়নার সামনে দাঁড় করিয়ে ওকে বলে যে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, এখানে কেউ নেই, আমি কাউকে বলবো না, তুমি এখন এই কথাটা আমার সামনে স্বীকার করো। তখন জ্যান্দি বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? দুনিয়ার যদি একটা মানুষকে আমি হেট করি সেটা হলো তুমি। জুনপিও তখন জ্যান্দিকে বলে কিন্তু আমি তো তোমাকে সোনা গহনায় মুড়িয়ে রাখবো, এত কিছু পাওয়ার পরেও তুমি আমাকে ভালোবাসবে না? জ্যান্দি অবাক হয়ে বলে তুমি কি পাগল হয়েছো? টাকা দিয়ে তুমি হয়তো অনেক কিছুই কিনতে পারবে, কিন্তু হৃদয় কিনতে হয় হৃদয় দিয়ে। তাই ওর দেওয়া জামা কাপড় সব ওখানে খুলে নিজের স্কুল ড্রেস পরে বাইরে বের হয়ে আসে জ্যান্দি। কিন্তু জ্যান্দির পায়ে তখনও জুনপিওর দেওয়া একজোড়া হিল ছিল, তাই ও দুটোকে খুলে ও এপাশে দেয়ালের উপর থেকে ছুঁড়ে দেয় আর খালি পায়ে হাঁটতে লাগে। ঠিক তখনই বাইকে করে আসছিল জিহু। জিহুর সামনে পড়ে ও অনেক লজ্জা পাচ্ছিল। জিহু ওর সঙ্গে বসে বসে গল্প করছিল। পরে যখন দেখে যে আসলে জ্যান্দি খালি পায়ে আছে, তখন ওর একজোড়া জুতা ও জ্যান্দির দিকে দিয়ে দেয় আর বলে এটা পরে বাড়িতে চলে যেও, পরে না হয় আমাকে ফেরত দিও। তো এখন জিহুর প্রতি আরও একবার ক্রাশ খেয়ে যায় জ্যান্দি। পরদিন ও জিহুর জুতা জোড়া ফেরত দিতে আসে। তখন ও ইয়োজিয়ং এবং ওবিনকে দেখতে পায়, কোথাও জিহু ছিল না, তাই ওদের কাছে ও জুতা জোড়া ফেরত দেয়। তখনই এরা দুইজন ওকে ওখানে বসতে বলে। তখন টিভিতে ওই মডেলের একটা অ্যাড চলছিল। এই মডেলকে দেখেই তখন জুনপিওর জ্যান্দির জানতে ইচ্ছে করে যে জিহুর ওই মডেলের সঙ্গে সম্পর্কটা কী। তখন ওবিন এবং ইয়োজিয়ং বলে যে আসলে জিহু যখন অনেক ছোট তখন ওর বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন ও একদম একা হয়ে পড়েছিল। সেই সময় এই মডেলটাই ওর বাবা মা হয়ে ওর সাথে প্রেমিকার মতো অথবা নিজের বোনের মতো মায়ের মতো আচরণ করত। এই থেকে জিহুর ভিতরে কিছু অটিস্টিক সিনড্রোম দেখা দেয়। জিহু নিজের জীবনে এই মেয়েটাকে সব থেকে বেশি ভালোবাসে, কারণ মেয়েটা একই সঙ্গে ওর বোনের মতো মায়ের মতো এবং প্রেমিকার মতোও বটে। এরপরে জিহু বাস্কেটবল খেলছিল আর জ্যান্দিও নিজের বাস্কেটবলই খেলছিল, কিন্তু ও জিহুকে দেখার জন্য এক পলকে জিহুর খেলার দিকে তাকিয়েছিল। তখনই ওদের সেই সহপাঠী ওই মেয়েটা জ্যান্দি বরাবর বলটা ছুঁড়ে দেয়। জ্যান্দির নাকে লেগে ও ওখানে পড়ে যায় আর ওর নাক দিয়ে রক্ত পড়তে লাগে। মেয়েগুলো এভাবে ওকে ঘিরেছিল যে এই ছেলেরা সবাই ওদিকে তাকিয়ে থাকে। জ্যান্দি তখন একটা ওয়াশরুমে আসে আর জুনপিও দূর থেকে জ্যান্দিকে দেখে ভিতরে আসে। ওর নাকটা মুছিয়ে দেওয়ার ট্রাই করে। আসলে জুনপিও জ্যান্দির সঙ্গে ভালো করার চেষ্টা করছে, কিন্তু জুনপিওকে তো সহ্যই করতে পারে না জ্যান্দি। জ্যান্দি তখন জুনপিওকে বলে তুমি কেন আমার পিছু ছাড়ছো না? তখন জুনপিও বলে তুমি আমাকে এত কেন ঘৃণা করো, আমি কি এমন করেছি? জিহুও তো তোমার সঙ্গে এরকম ব্যবহারই করে, তাহলে জিহু তোমার কাছে এত ভালো আর আমি কেন এত খারাপ? আমি তো টল হ্যান্ডসাম এবং আমি রিচ, তারপরেও তুমি আমাকে কেন পছন্দ করো না? তখন জ্যান্দি বলে কারণ তোমার কোকড়ানো চুল এবং তুমি একজন অমানুষ, তাই আমি তোমাকে পছন্দ করি না। সবাইকে বুলি করা হলো তোমার একমাত্র লক্ষ্য, তোমার মতো লাইফলেস ছেলে আমি আর একটাও দেখিনি, আর তাই আমার সঙ্গে ভাব জমানোর কোনো চেষ্টাই করবে না, এটা বলে চলে যায়। তো জুনপিওর এতে অনেক খারাপ লাগে। পরদিন ওদের স্কুল থেকে একটা ট্রিপে যাওয়ার কথা ছিল। এখানে জ্যান্দির জন্য ওয়েট করছিল জুনপিও, কিন্তু জ্যান্দি আসে না। এদিকে আমরা জিহুকে দেখতে পাই এয়ারপোর্টে গিয়েছিল ওই মডেলকে রিসিভ করতে। আসলে সিওনাসকে বিদেশ থেকে ফিরে এসেছে দেশে একটুখানি এদের সবার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য, তাই তো জিহু ওকে নিয়ে ওই ট্রিপে চলে যায়। এদিকে আমরা জ্যান্দিকে ওর ফ্রেন্ডের সঙ্গে একটা সমুদ্রে মাছ ধরতে দেখি এবং দৈবক্রমে দেখা যায় ওদের স্কুল থেকেও এই সেম সমুদ্রেই ট্রিপে নিয়ে আসা হয়েছিল। এরা সবাই দূর থেকে যখন জ্যান্দিকে দেখে তখন ডাক দেয়, আর এখন তো হাতে একটা মাইকও তুলে নিয়েছিল জুনপিও। ও বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করে এখানে জ্যান্দিকে। জ্যান্দি পানিতে পুরো ভিজে গিয়েছিল কারণ ও নিচে পড়ে গিয়েছিল ওদের বড় জাহাজের ধাক্কায়। এরপরে যখন ওরা ঘাটে চলে আসে তখন দেখে ওদের স্কুলের সবাই অলরেডি এখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে ও অবাক হয়ে যায়, কারণ এখানে ওর খুবই অস্বস্তি হচ্ছিল। তারপরে ও ওই মডেলকেও দেখতে পায় যাকে ও নিজের আইডল মনে করে। ওর সঙ্গে ও জিহুকেও দেখতে পায়, দেখে ওর অনেকটা ভালো লাগে, আবার একই সঙ্গে মনটাও খারাপ হয়ে যায়, কারণ জ্যান্দি আসলে জিহুর প্রেমে পড়ে যাচ্ছিল একটু একটু করে। তাই তো জিহুর পাশে একটা মেয়েকে দেখে ওর খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তখন জুনপিও আসে জ্যান্দির সামনে আর বলে আজকে আমাদের একটা পার্টি আছে, ওই পার্টিতে তুমি আসবে, কিন্তু ওকে রিজেক্ট করে দেয় জ্যান্দি আর বলে আমি যাব না। মন খারাপ করে ওখান থেকে জুনপিও চলে যায়। ঠিক তখনই ওখানে জ্যান্দিকে এসে রিকোয়েস্ট করে জিহু আর ওই পার্টিতে আসার কথা বলে। তখন ও ওকে আর না করতে পারে না এবং পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তবে ও আজকে পার্টিতে যাচ্ছিল বড় একটা ব্ল্যাক ড্রেস পরে, কিন্তু ও এখানে আসার পরে বুঝতে পারে যে পার্টিটা একদম অন্য রকম, কিন্তু ও এরকম একটা ড্রেস পরে এসেছে যে এখানে ও সার্ভাইভ করতে
করতে পারবে না, আমার এখান থেকেও বেরও হতে পারবে না। তাই তো লুকিয়ে লুকিয়ে চলছিল। এদিকে মনে মনে জুনপিও জ্যান্দিকেই খুঁজে বেড়াচ্ছে। এখানে ওই একই সঙ্গে যখন দেখে জিহুকে তখন ওর খারাপ লাগে। ওই তিনটা মেয়ে কোনো রকমে জ্যান্দিকে দেখে ফেলেছিল, তাই মেয়েগুলো তো জ্যান্দির কাছে আসে ওকে বুলি করার জন্য, ও কি ড্রেস পরেছে সেটা দেখার জন্য। জ্যান্দি এখানে ওয়ান্ডার ওম্যানের ড্রেস পরে এসেছিল, যেটা দেখে সবাই অনেক হাসতে লাগে। সবার নজর এখন কেবল জ্যান্দির দিকেই। ওই তিনটা মেয়ে ওকে অনেক খ্যাত বলে গালিগালাজও করতে লাগে। এরপরে জ্যান্দিকে উদ্ধার করার জন্য ওখানে জিহু আসে এবং সিয়ন আসে। সিয়ন ওই তিনটা মেয়েকে অনেক কথা শুনিয়ে যায়। জ্যান্দিকে বুলি করার জন্য ওদেরকে অনেক হুমকি ধামকিও দেয় আর বলে এরকম ফর্দার না করতে। এরপরে জ্যান্দিকে নিয়ে নিজের রুমে চলে যায় সিয়ন। ওখানে গিয়ে ও নিজের মতো করে জ্যান্দিকে সাজাতে লাগে। জ্যান্দির এই অবস্থা দেখে জুনপিওর আবার ভালো লাগে না। জ্যান্দিকে নিজের মতো করে সিয়ন সাজিয়ে দিতে লাগে, নিজের একটা ড্রেসও ওকে দিয়ে দেয় আর ওকে অনেক কথাই বলে, কারণ জ্যান্দি ওর থেকে বয়সে ছোট, তাই কিছু লাইফ লেসন দিয়ে দেয়। তারপরে নিজের একজোড়া জুতাও দেয় আর বলে জুতা হলো মেয়েদের সব থেকে বড় সৌন্দর্য, সবসময় সুন্দর জুতো পরেই ঘুরতে হয়। এরপরে সবার সামনে নিয়ে আসে জ্যান্দিকে, কিন্তু জ্যান্দিকে দেখে সবাই এমন করে তাকাচ্ছিল, মনে হচ্ছিল স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসেছে। আমার তো জ্যান্দিকে দেখে এতটাও ভালো লাগছিল না। যাই হোক, ড্রামাতে ওভাবেই দেখানো হয়েছে যে জ্যান্দিকে দেখে সবাই মুহূর্তের জন্য ক্রাশ খেয়ে যায়। সিয়ন তখন জিহুকে ঠেলে দেয় জ্যান্দির দিকে আর বলে তুমি ওকে নিয়ে আসো আর ওর সঙ্গে আজকে ডান্স করো। তাই তো জ্যান্দির দিকে হাত বাড়িয়ে দেয় জিহু, কিন্তু জুনপিও এদের রাগে জ্বলে পুড়ে মরতে লাগে, কারণ ওই ইতোমধ্যেই জ্যান্দিকে পছন্দ করতে শুরু করেছে। এটা দেখে জুনপিওর একদমই ভালো লাগে না। জুনপিও অনেক জেলাস হয়ে যায়। তাই তো জুনপিও রাগ করে ওখান থেকে বের হয়ে চলে আসে। ঠিক তার কিছুক্ষণ পরে জ্যান্দিকে ছেড়ে সিয়ংহার সঙ্গে ডান্স করতে লাগে জিহু। এদিকে জুনপিও তো বাইরে চলে এসেছিল। এদের দুইজনকে একসঙ্গে ডান্স করতে দেখে ভালোও লাগছিল জ্যান্দির, আবার একই সঙ্গে খুব কষ্টও লাগছিল, কারণ জ্যান্দি মনে মনে জিহুকে পছন্দ করতে শুরু করেছে। জুনপিও যখন বাইরে ছিল ও একটা তেলাপোকা দেখে খুব ভয় পেয়ে যায় আর সাথে সাথে লাফালাফি করতে গিয়েও পাশের পুলে পড়ে যায়, যেটা আবার জ্যান্দি দেখতে পায়, কারণ জ্যান্দিও ওখান থেকে বের হয়ে চলে এসেছিল। জ্যান্দি জিহুকে উদ্ধার করে, জুনপিওকে উদ্ধার করে আর ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। একই সঙ্গে ওর মুখেও হাওয়াও দিতে লাগে। কিছুক্ষণের ভিতরেই তো জুনপিওর জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু জ্যান্দি অনেক টেনশনে পড়ে গিয়েছিল। ততক্ষণে এখানে সবাই এসে উপস্থিত হয়েছিল। এখনও যখন চোখ খুলছিল না জুনপিও, তখন তো জ্যান্দি ওকে আবারও হাওয়া দিতেই যাচ্ছিল। তখনই জুনপিও ওর চোখ খোলে, কিন্তু আবারও ওকে কিস করতে দেখে চোখ বন্ধ করে নেয়। এতে জ্যান্দি ওকে এক থাপ্পড় মেরে ওখান থেকে উঠে চলে আসে আর এটাকে মজা হিসেবেই নিচ্ছিল জুনপিও। এরপরে জুনপিওর সঙ্গে এইটুকু যে মুহূর্ত কেটেছে সেটাই জ্যান্দি বারবার ভাবতে লাগে। পরদিন যখন স্কুলে যায় তখনও দেখে যে জিহুর হাত কেটে গিয়েছে ভায়োলিন বাজাতে গিয়ে, তাই ওর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল, কিন্তু ওদের স্কুলে সেই তিনটা মেয়ে ওদের একসঙ্গে ছবি তুলে নেয়। আর এদিকে তো জ্যান্দির কথা ভাবতে ভাবতে জুনপিওর মনে এখন সুখের ফোয়ারা বইছিল। তখন ওই তিনটি মেয়ে এসে ওই ছবিটা জুনপিওকে দেখিয়ে দিলে জুনপিও আবার অনেক রেগে যায় আর সোজা ওই বনে চলে যায়, যে বনে জিহু এবং জ্যান্দির বারবার দেখা হতো। তো এখন জ্যান্দিকে গিয়ে ফোর্স করে কিস করার ট্রাই করে জুনপিও। এতে জ্যান্দি অনেক রেগে যায়। তাই তো জুনপিওকে ছেড়ে দেয় আর বলে আমি জানি তুমি কখনোই আমাকে ভালোবাসবে না, এটা বলে রাগ করেও চলে যায়। আর এখানে জ্যান্দি কাঁদতে লাগে। জ্যান্দি আসলে কনফিউজড ও কী বলবে। এদিকে আমরা আবার সিয়ংকে দেখতে পাই, ওর আজকে বার্থডে ছিল। ওর জন্মদিনে ও সবাইকে ইনভাইট করেছে আর এখানে জ্যান্দিও এসেছিল। এই ইনভাইটেশনে ও সবার সামনে বলে দেয় যে খুব দ্রুতই ও বিদেশে চলে যাচ্ছে আর ওখানেই বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে সবার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে জ্যান্দির মন খারাপ হয়েছিল, কারণ জিহু এই মেয়েটিকে অনেক ভালোবাসে। এই মেয়েটি যদি চলেই যাবে, অন্য একজনকে বিয়েই করবে, তাহলে জিহুর কি হবে। জিহু তো মনে মনে অনেক অভিমান করেছিল, কিন্তু জিহু স্বভাবে খুব চাপা হওয়ায় সব কথা বলতে পারে না। তাই তো ওকে সিয়ং জড়িয়ে ধরে আর ওকে একটা কিসও করে, কারণ সিয়ং সবসময় জানতো যে জিহু ওকে অনেক ভালোবাসে। এটা আবার আড়াল থেকে জ্যান্দি দেখে ফেলে। জ্যান্দির বারবার জিহুর জন্য অনেক খারাপ লাগছিল, কারণ জিহু নিজেই অনেক কষ্ট পাচ্ছিল। এরপরে একদিন স্কুলে জ্যান্দির সঙ্গে দেখা করতে আসে ওই মডেল। আসলে জ্যান্দির কাছ থেকে বিদায় নিতেই এসেছিল মেয়েটি। জ্যান্দি তখন ওকে বারবার বলে যে তুমি এখানে থেকে যাও, কারণ জিহু তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু মেয়েটি তখন জ্যান্দিকে বলে জিহু আমাকে ভালোবাসলেও ও তোমার মতো একটা দারুণ বন্ধু পেয়েছে। কিন্তু জিহু এখানে তখন চলে আসে আর এদের দুইজনের কথোপকথন শুনে ফেলে। তখন জ্যান্দি কাঁদতে কাঁদতে সিয়ংকে রিকোয়েস্ট করে এখানে থেকে যেতে, কারণ ও না থাকলে জিহু অনেক কষ্ট পাবে। এটা শুনে জিহুর আবার অনেক খারাপ লাগে, কারণ জিহু কখনোই চায় না জ্যান্দি ওর জন্য একটা মেয়ের কাছে এত করে রিকোয়েস্ট করুক।
যদি না সিয়ং নিজে থেকে না চায় তাহলে ওর থেকে যাওয়াতেও জিহুর কিছু আসে যায় না। জিহু পরে জ্যান্দির উপরে অনেক রাগ করে, জ্যান্দিকে বলে যে আমার হয়ে কথা বলতে তোমাকে কে বলেছে, তুমি কি আমাকে সহানুভূতি দেখাচ্ছ, এভাবে কোনো কিছু হয়? এটা বলে ও অনেক রাগারাগি করে আর জ্যান্দি কাঁদতে লাগে, কারণ ও জিহুকে বলে তুমি যদি তাকে ভালোবাসো তাহলে তাকে যেতে দিও না। এরপরে ওরা সবাই কথা বলে জুনপিওর সঙ্গে। জিহুকে নিয়ে ওরা সবাই খুব টেনশনে ছিল। জিহু স্বাভাবিকভাবেই খুব চাপা স্বভাবের হয়, ওর মনের কষ্টগুলো এদেরকে বলে না। এরপরে দেখা যায় যে এয়ারপোর্টে সিয়ংকে এগিয়ে দিতে এসেছিল এরা সবাই, কিন্তু আসেনি একমাত্র জিহু। জিহুর জন্য এর মন খারাপ হচ্ছিল। ওর বন্ধুরা যখন চলে যাচ্ছিল তখনই হঠাৎ জিহু এখানে আসে আর বলে যে তোরা কি ভেবেছিস আমি এভাবে বসে থাকবো? আমি নিজেও যাচ্ছি পরের ফ্লাইটে জার্মানিতে, আমি আমার ভালোবাসাকে এভাবে হারিয়ে যেতে দিব না। কিন্তু ওর যাওয়ার কথা শুনে জ্যান্দির আবার মন খারাপ হয়ে যায়। জ্যান্দি চাইছিল ওরা ভালো থাকুক, তারপরেও যখন জিও বলে যে ও সত্যিই চলে যাচ্ছে তখন আবার জ্যান্দির কষ্ট লাগে। তো জিও চলে যায় আর জ্যান্দিকে নিয়ে জুনপিও যখন বাড়িতে ফিরছিল তখন মাঝ রাস্তায় ও এবার জ্যান্দির কাছে ওর সমস্ত ফিলিংসের কথা কনফেশন করে দেয় আর বলে আগামীকাল বিকাল 3টার সময় আমি তোমার জন্য ওয়েট করব, তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে তুমি নিশ্চয়ই আসবে। তো পরের দিন জ্যান্দি ওর মায়ের সঙ্গে কেনাকাটা করার জন্য বেরিয়ে পড়ে। তো কেনাকাটা করতে গিয়ে ওর অনেক লেট হয়ে যায়। এদিকে কিন্তু জুনপিও রাত পর্যন্ত ওয়েট করতে লাগে জ্যান্দির জন্য। যখন জ্যান্দি বাইরে বের হয়ে আসে তখন ওর মনে পড়ে জুনপিওর কথা। ও তখন মনে মনে ভাবে যে জুনপিও বলেছিল যতক্ষণ না জ্যান্দি যাবে ততক্ষণ ও ওয়েট করবে, কিন্তু এখনো পর্যন্ত কি সত্যি জুনপিও ওর জন্য ওয়েট করছে? তাই তো ওর মাকে দ্রুত বিদায় জানিয়ে ঠিক সেই জায়গায় আসে যে জায়গায় ওর জুনপিওর সঙ্গে দেখা করার কথা ছিল। ও এসে দেখে যে শীতে কাঁপতে কাঁপতে তখনও সেখানে বসেছিল জুনপিও। এটা দেখে ওর সত্যি কষ্ট লাগে। ও বলে তুমি কি বোকা নাকি, তুমি যখন দেখলে আমি আসছি না তখন তুমি কেন চলে গেলে না? এরপরে ওকে নিয়ে একটা কফি শপে যায়। গরম গরম কফি ওরা দুজনে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছাদের উপরেই খাচ্ছিল, কিন্তু ওখানকার ওনার দেখে যে ছাদের উপরে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে ওখানে গেটটা লক করে দিয়ে চলে যায়, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরে জ্যান্দি আর জুনপিও নিচে নেমে এসে দেখে যে ছাদের দরজা তো কেউ একজন লক করে চলে গিয়েছে, ওরা এখান থেকে কোনোভাবেই বের হতে পারবে না, তাই ওই রাতটা ওরা এখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা তো জ্যান্দি অনেক চিন্তায় পড়ে যায় যে ওর বাবা মাকে ও কী বলবে। তখন জুনপিও বলে আরে এটা নিয়ে চিন্তা করো না, আমার কাছে আইডিয়া শোনো। যখন আইডিয়াটা বলছিল তখনই কেউ একজন ওদের ছবি তুলে নেয়। যখন জ্যান্দি বাড়িতে আসে তখন ওর বাবা মা দেখে যে অলরেডি সবটা জেনে গিয়েছে। ওর বাবা মা তো অনেক হ্যাপি হয়ে যায়, কারণ তাদের মেয়ে একটা বড় লোকের ছেলের সঙ্গে ডেট করছে। আসলে যে ছবিটা তুলেছিল সেই তো নেটে এটা ভাইরাল করে দিয়েছে। এখন স্কুলের সবাই জানতে পেরে গিয়েছে যে জ্যান্দি জুনপিওর সঙ্গে নাইট স্পেন্ড করেছে। এর জন্য সবাই তো ওকে এখন অনেক জেলাসি করছিল। ও সবাইকে বোঝানোর চেষ্টা করে। এখন ওর যে একটা বন্ধু ছিল মিনজি, এরও দেখে অনেক মন খারাপ হয়। মিনজি জ্যান্দিকে নিয়ে একটা জায়গায় আসে, এটা ছিল একটা বার। এখানে একটা ছেলে বারবার জ্যান্দিকে ডিস্টার্ব করতে লাগে। ছেলেটি জ্যান্দির কাছে ভালো হওয়ার অনেক চেষ্টা করে। জ্যান্দির ড্রিঙ্কসের ভিতরে কোনো একটা কিছু ওই ছেলেটি মিশিয়ে দেয় আর এরপরে জ্যান্দিকে একটা রুমের ভিতরে নিয়ে যায়। পরদিন সকালবেলা জ্যান্দির যখন ঘুম ভাঙে তখন দেখে যে ও একা একা ওখানে আছে। এদিকে তো নতুন নতুন প্রেমে পড়ে জুনপিওর অনেক ভালো লাগছিল, কিন্তু জ্যান্দি যখন স্কুলে আসে তখন দেখে অলরেডি ও যে হোটেলে রাত কাটিয়েছে তা ভাইরাল হয়ে গিয়েছে। তখনও জুনপিওকে বলার চেষ্টা করে এই টিভি স্ক্রিনে যেটা দেখছো সেটা আসলে সত্যি নয়, আমার মনে হয় কেউ একজন কারসাজি করেছে, আমার তো গত রাত্রের কথা কিছুই মনে নেই। কিন্তু জুনপিও ওকে সরিয়ে দিয়ে ওই ছবিটা দেখে। যখন প্রমাণই সামনে আসে তখন তো অবিশ্বাস করার আর কিছু থাকে না। জুনপিও অনেক রেগে যায় জ্যান্দির উপরে, কারণ জ্যান্দি এরকম একটা কাজ কিভাবে করলো। এরকম একটা ছবি ওর ভাইরাল হয়ে গিয়েছে, তার মানে বুঝতেই পারছেন ঘটনা কতদূর গড়িয়েছে। আর এখানে তো এখন জিহুও নেই, তাই তো এরা সবাই ভাবতে লাগে যেভাবে হোক কালপ্রিটকে বের করতেই হবে। ওর বন্ধু গায়েল এবং একই সঙ্গে এফোরের আরও দুইজন মিলে চেষ্টা করতে লাগে কিভাবে ওই ছেলেটাকে খুঁজে বের করা যায়। ইয়োজং ওই ছেলেটাকে দেখে বলে একে তো মনে হয় আমি চিনি। এদিকে জ্যান্দিকে আবারও সবাই বুলি করতে শুরু করেছে, কারণ এখন না আছে জিহু আর না আছে জুনপিও। আর জুনপিওকে দেখি যে জুনপিও ওই হোটেলে আসে ওই রুমে, যে রুম থেকেই জ্যান্দির ছবি ভাইরাল হয়েছে। এখানে এসে ওর মাথাটা তো একদম খারাপ হয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে মিনজি আসে আর কাঁদতে লাগে। মিনজি পিছন থেকে জুনপিওকে বলে তুমি আমাকে চিনতে পারছো না জুনপিও, তুমি কেন শুধু শুধু জ্যান্দির জন্য কাঁদছো?
জ্যান্দি যার সাথে থাকুক না কেন তাতে তোমার কি যায় আসে, তুমি ওকে এতই ভালোবাসো নাকি? তখনই জুনপিও বুঝতে পারে এই সব কিছুর পেছনে আসলে এই মিনজির হাত আছে, যে ভালো মানুষের অভিনয় করে সবসময় জ্যান্দির সামনেই থাকে। এদিকে জ্যান্দির অবস্থা তো খারাপ হয়ে যায়, স্কুলে সবাই জ্যান্দির উপরে অনেক বুলি করছিল, জ্যান্দিকে আজকে সামলানোর মতো কেউ ছিল না। জুনপিও যখন সত্যটা জানতে পেরে গিয়েছে তখনই জ্যান্দির কাছে ফেরত আসে আর জ্যান্দিকে সবার মাঝখান থেকে তুলে নেয় আর জ্যান্দিকে কোলে করে নিয়ে যেতে যেতে বলতে থাকে, আমি কখনো তোমাকে আর ভুল বুঝবো না আর কখনো তোমাকে এভাবে একা ছেড়ে দিব না। আসলে ও তো সত্যটা জানতে পেরে গিয়েছে। এরপরেই মিনজিকে ডেকে আনা হয়, মিনজিকে জিজ্ঞেস করা হয় মিনজি এমনটা কেন করলো। মিনজি তখন একটা ডায়েরি দেখায় আর বলে যে ছোটবেলায় আমি তোমাদের সাথে একই স্কুলে পড়তাম, ছোট থেকেই আমি তোমাকে চিনি, ছোটবেলা থেকেই আমি তোমাকে পছন্দ করতাম। যখন আমি তোমাকে বলি যে আমি তোমাকে পছন্দ করি তখন তুমি আমাকে কুৎসিত বলে গালি দিয়েছিলে আর বলেছিলে আমার মতো মেয়ের সঙ্গে তুমি কখনো বন্ধুত্বই করবে না, তো প্রেম তো দূরে থাক। তখন থেকেই আমি বাইরে চলে গিয়েছি, বিদেশ থেকে আমি সার্জারি করিয়েছি, আমি সুন্দরী হয়েছি, কিন্তু এখনও আমি তোমার চোখের সামনে পড়ি না, তুমি আমাকে দেখতেই পাও না। আমি এত সুন্দর তারপরেও তুমি এখন আমার প্রেমে পড়ো না, তাহলে কেন আমি এত সুন্দর হলাম? কেন তুমি আমাকে ভালোবাসো না? জ্যান্দির মতো একটা মেয়েকে কেন ভালোবাসো? জুনপিও তখন বলে ছোটবেলায় আমি কি করেছি তা আমার মনে নেই, কিন্তু তারপরে ছোটবেলায় এবং এখনকার সময়টা সম্পূর্ণ আলাদা। আর আমি কখনো তোমাকে ভালোবাসবো না কারণ তুমি জ্যান্দির মতো নও, জ্যান্দির মতো চাইলেই হওয়া যায় না। এরপরে এখন যেহেতু জিও ছিল না তাই জুনপিও স্কুলের সবার সামনে জ্যান্দিকে বলে ও আজকে থেকে আমার গার্লফ্রেন্ড এবং একই সঙ্গে F4-এর একজন সদস্য। ঠিক তখনই এখানে জিও চলে আসে, জিওকে দেখে ওরা সবাই অবাক হয়। জিও কেন এত দ্রুত ফিরে এলো তা জ্যান্দি জিজ্ঞেস করলেও জিও এই মুহূর্তে কিছুই বলে না, সিয়ংয়ের কি হলো সেটাও বলে না। এরপরে একদিন জুনপিও ঠিক করে যে জ্যান্দিকে নিয়ে ট্রিপে যাবে, তাই তো একই সঙ্গে জ্যান্দির বান্ধবী গায়েলকেও এখানে নিয়ে আসা হয়, কারণ জ্যান্দি একা একা গেলে ভয় পেতে পারে। এরপরে আমরা দেখি যে জ্যান্দি পুরোটা পথ জিহোর দিকে তাকিয়েছিল, ও আসলে কনফিউজড ও কাকে পছন্দ করে, জিওকে নাকি জুনপিওকে। এরপরে ওরা একটা দারুণ আইল্যান্ডে চলে আসে, এইখানে গায়েলকে সবসময় অকুপাইড রাখার জন্য ইয়োজং ওর সঙ্গে ঘুরছিল আর ওদের দুজনের ভিতরে দারুণ একটা বন্ধুত্ব হয়ে যায়। ইয়োজং ওকে টাইম দিতে দিতে ওকে পছন্দ করতে শুরু করে দেয়। আর এদিকে আমরা জুনপিওকে দেখি যে একদম আইল্যান্ডের মাঝখানে নিয়ে এসেছিল জ্যান্দিকে। ওরা সবাই যখন বসেছিল জ্যান্দি তখন সমুদ্রে সাঁতার কাটছিল, হঠাৎ করেই ও পানির নিচে তলিয়ে যায় আর তখন জুনপিও দৌড়ে আসলেও পানিতে নামতে পারে না, কারণ ও সাঁতার জানে না আর পানিতে ওর একটা ট্রমাটিক হিস্টোরি আছে, মানে একটা পাস্ট আছে, তাই তো ও চাইলেও এখন জ্যান্দিকে বাঁচাতে পারে না। কিন্তু ইতোমধ্যেই জিহু পানিতে নেমে পড়ে আর জ্যান্দিকে বাঁচিয়ে নেয়। কিন্তু জুনপিওর অনেক খারাপ লাগে কারণ ও জ্যান্দিকে বাঁচাতেই পারলো না, তাহলে ও কিভাবে ওকে রক্ষা করবে। এরপরে আমরা দেখতে পাই যে হঠাৎ করে রাত্রেবেলা অনেক মন খারাপ করে বসেছিল জিহুর পাশে এসে বসে জ্যান্দি গল্প করে, ওর কাছ থেকে শোনার ট্রাই করে যে সিয়ংয়ের আসলে কি হয়েছে। তখনই জিহু জানায় যে ও একটা প্রেসিডেন্টের ছেলেকে বিয়ে করে নিচ্ছে আর তাই তো ও ওদের মাঝে আর বাধা হয়ে থাকতে চাইল না। এখন ওর অনেক খারাপ লাগছিল, তাই ও একবার জ্যান্দিকে জড়িয়ে ধরে, কারণ এখানে একমাত্র জ্যান্দি আছে যাকে ওর মনের কথা বলতে পারে। পরদিন সকালবেলা ওরা আবারও সবাই এই সি বিচে অনেক উদযাপন করে, এখানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। কিন্তু রাত্রেবেলা আবারও জিহুকে একা একা বসে মন খারাপ করে থাকতে দেখে জ্যান্দি, তাই তো ও এটা সহ্য করতে না পেরে কাঁদতে লাগে আর নিজের যে ওর প্রতি একটা ফিলিংস আছে সেটাও বলতে লাগে। আর এখন জিহু জ্যান্দিকে কিস করে, কারণ জিহু খুব ভালোভাবেই জানতো জ্যান্দি ওকে অনেক ভালোবাসে। আর এটা দূর থেকে দেখতে পায় জুনপিও, এটা দেখে তো ওর মাথা কাজ করে না, ও এসে জিহুকে আগে মারতে লাগে, একই সঙ্গে জ্যান্দির উপরেও অনেক রেগে যায়। জ্যান্দির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ও এখান থেকে আগেই চলে যায়। ওরা পরদিন কোথাও আর জুনপিওকে খুঁজেই পায় না। পরদিন জুনপিও স্কুলে এসে বলে দেয় জিহু আজকে থেকে F4-এর কোনো সদস্য নয়, আর একই সঙ্গে জ্যান্দি আর জিহুকে এই স্কুল থেকে বের করে দেওয়ার একটা কথাও ঘোষণা করে দেয় জুনপিও। এখন তো সবাই আবারও জ্যান্দিকে বুলি করতে লাগে, কারণ জুনপিও ওর পাশ থেকে সরে গিয়েছে আর এখন তো জিহুও একই সঙ্গেই কষ্ট পাচ্ছে, ওদের দুজনকে স্কুল থেকে বের হতে হবে। এদিকে ইয়োজং এসে জিহুকে বলে যে জুনপিওর কাছে ক্ষমা চেয়ে নিতে, কিন্তু জিহু তো ক্ষমা চাইবে না। ইয়োজংয়ের জুনপিওর জন্যও খারাপ লাগছিল, আবার জিহুর জন্যও খারাপ লাগছিল। ওদিকে অবিন আবার বোঝাতে লাগে জুনপিওকে যে এতটাও রাগ করা হয়তো ঠিক নয়, স্কুল থেকে একেবারে জিহুকে বের করে দেওয়া উচিত নয়, কিন্তু ও কারোর কথা শোনে না। এরপরে তাই তো এবার একে কনভিন্স করার জন্য জ্যান্দি আসে। জ্যান্দি বারবার জুনপিওর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও ও কোনোভাবেই ওর পাত্তা পায় না, ও ওকে অনেক তাড়া করে, ওর সঙ্গে কথা বলার অনেক ট্রাই করে, কিন্তু জ্যান্দির সঙ্গে কথা বলবে না বলে জুনপিও ওর গাড়িতে করে চলে
চলে যায়। তখনই একটা মেয়ে এসে জ্যান্দিকে বলে ওর গাড়িতে উঠতে। এই মেয়েটি আর কেউই ছিল না, এটা ছিল জুনপিওর বড় বোন, যে বিদেশে থাকে এবং সদ্যই দেশে ফিরছে। ওর বড় বোনের নাম হচ্ছে জুনহি। জুনহি জুনপিওর থেকে দ্রুত গাড়ি চালিয়ে ওকে আটকে দেয় আর ওর গাড়ি থেকে ওকে বের করে নেয়। এরপরে ওকে মারও দেয়, কারণ একটা মেয়েকে কেন এভাবে হ্যারাস করছে। এরপরে ওকে টেনে নিয়ে বাড়িতে চলে আসে। ওর মায়ের মতোই ওকে শাসন করত। পুরো ঘটনা শোনার পরে এখন ওর বোন বলে, ঠিক আছে, জিহু যেহেতু অনেক বছর ধরেই আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, স্কুলটাও আমাদের, তাই এখানে আমার কথা বলার কিছু রাইট তো অবশ্যই আছে। জুনপিও এবং জিহুর 3 রাউন্ড খেলা হবে, যে জিতবে সে এখানে থাকবে। মানে জিহু যদি জিতে যায় তাহলে জিহু এই স্কুল থেকে কোথাও যাবে না। তো প্রথমে হর্স রাইড হয়, সেখানে জিতে যায় জিহু। তারপরে কার রেসিংয়েও জিহু জিতে যায় এবং সর্বশেষ হয় সুইমিং, যেটাতেও জিহু জিতে যায়। আর তার জন্য জিহুতে এই স্কুল থেকে আর যাবে না। এটাতে জুনপিও কিন্তু খুশি হয়েছিল। ও হয়তো সাময়িক রাগ করেছিল, কিন্তু এত বড় শাস্তি জিহু এবং জ্যান্দিকে ও দিতে চায়নি। এরপরে জিহু এবং জ্যান্দি দুজনেই ডেটিং শুরু করে দেয়। কিন্তু যখনই ও জিহুর সঙ্গে ডেট করছিল, যে জায়গাগুলোতে ঘুরছিল সেই জায়গাগুলোতে ও বারবার নিজের এবং জুনপিওর স্মৃতিগুলো টের পায় এবং ও বারবার জিহুর সঙ্গে জুনপিওর গল্পই করতে থাকে। এতেও খুব ভালোভাবেই বোঝা যায় আসলে জিহু নয়, বরং জুনপিওকেই আসলে ভালোবাসে জ্যান্দি। তো সারাদিন ঘুরিয়ে নিজের বাড়িতে এখন জ্যান্দিকে নিয়ে আসে জিহু। এরপরে জিহু যখন জ্যান্দিকে কিস করতে যায় তখনই জ্যান্দি মুখ সরিয়ে নেয় এবং বিভিন্ন বাহানা দিয়ে ওখান থেকে কাটিয়ে চলে আসতে লাগে। এখন জিহু খুব ভালোভাবে বুঝেছিল যে জ্যান্দি আসলে জুনপিওকে ভালোবাসে। আর এখন জুনপিওর সঙ্গে এসে জ্যান্দি ওর মনের কথা বলে দেয়। ও কনফেস করে দেয় যে ও আসলে জিহুকে নয়, বরং তাকেই ভালোবাসে। ফাইনালি জ্যান্দি এবং জুনপিও দুজনেই ডেটিং করতে শুরু করে। কিন্তু এর মানে এই নয় যে জিহুর সঙ্গে ওর সম্পর্ক খারাপ হয়ে যাবে। জিহুর সঙ্গে ওর যেরকম বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব ঠিকই সুন্দরভাবেই চলছিল। একদিন গায়েল এবং জ্যান্দি দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন ওরা দেখতে পায় গায়েলের বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে ডেটিং করছে। এর জন্য গায়েলের অনেক মন খারাপ হয়ে যায়। গায়েলকে মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইয়োজংয়ের গায়েলের জন্য মন খারাপ হয়, তাই তো ও গায়েলের সামনে এসে দাঁড়ায়। গায়েল তখন বাচ্চাদের মতো করে কাঁদতে লাগে। ইয়োজং তখন চিন্তা করে এই মেয়েটিকে কিভাবে ও সান্ত্বনা দিবে। ইয়োজং মূলত একজন প্লে বয় হলেও গায়েলের প্রতি ওর আস্তে আস্তে ফিলিংস জন্মে গিয়েছিল। ও গায়েলকে নিয়ে শপিং মলে আসে। এরপরে গায়েলের বয়ফ্রেন্ডের সামনেই ওর সঙ্গে প্রেম করতে লাগে। এদিকে আমরা আবার জুনপিওকে দেখি। জুনপিও জ্যান্দিকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গা সুন্দর করে সাজিয়েছিল। এখানে ওকে আজকে ও প্রপোজ করে আর একই সঙ্গে কিসও করে। ফাইনালি ওদের কিছু একটা হলো, কিন্তু সাথে সাথেই ওর মা ভিলেন হিসেবে ঢুকে পড়ে। এখানে জুনপিওর মা সবটা জানতে পারে আর ওর গার্ডদের বলে দেয় যে মেয়েটির সঙ্গে আমার ছেলে ঘুরছে তার সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করো। তো সাথে সাথেই পরদিন জ্যান্দিদের বাড়িতে গিয়ে হাজির হয় জুনপিওর মা। তো এখন বড় লোকেরা যা করে সেটাই ওর মা করলো। প্রথমে একটা কাগজ কলম দিয়ে দেয় জ্যান্দির দিকে আর বলে, তুমি আমার ছেলের সঙ্গে আর যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না, বিনিময়ে তোমরা যত টাকা চাও তত টাকা আমি দেব। কিন্তু জ্যান্দির সাথে সাথে রিজেক্ট করে দেয় আর জুনপিওর মাকে অপমান করে ওখান থেকে বের করে দেয়। কিন্তু এর ফলস্বরূপ জ্যান্দিদের অনেক বড় মাসুল দিতে হয়। তো জ্যান্দিরা যে রেস্টুরেন্ট চালিয়ে ওদের পরিবারের ভরণ পোষণ করতো সেটা জুনপিওর মা বন্ধ করে দেয়। এখন ওদের করার মতো আর কিছুই থাকে না। জুনপিও জ্যান্দিকে হেল্প করতে চাইলেও জ্যান্দি ওর কাছ থেকে হেল্প নেয় না। এমনকি জিহু ওকে অনেক সান্ত্বনা দিত, ওকে হেল্প করতে চাইতো, তবে ও তো ওদের কাছ থেকে হেল্প নেয় না। ও চিন্তা করতে লাগে ও নিজেই কাজ করবে। তখন ওর একটি ছেলের সঙ্গে পরিচয় হয়। ওই ছেলেটি ওকে বলে যে আমার ম্যানেজার হয়ে যদি তুমি কাজ করতে চাও তাহলে ভালো একটা স্যালারি পাবে। তাই তো ওই ছেলের সঙ্গে ও কাজ করতে চায়। এদিকে জুনপিও জ্যান্দিকে বিকালবেলা ডেটে যাওয়ার কথা বলে, কিন্তু জ্যান্দি ওকে বলে আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি করতে পারবো না। মূলত ও তো ওই ছেলেটির সঙ্গে দেখা করতে যাবে, কারণ ওর ম্যানেজার হয়ে ও এখন থেকে কাজ করবে। কিন্তু আজকে ওই ছেলেটির একটা ফটোশ্যুট ছিল, ওর সঙ্গে যে নায়িকাটা থাকবে সে আজকে না থাকায় ওখানে জ্যান্দিকেই ওরা নিয়ে নেয়। তো জ্যান্দি ওই ছেলেটির সঙ্গে অনেকগুলো ছবি তোলে আর এই ছবিগুলো ম্যাগাজিনে ছাপানোর জন্যই তোলা হয়েছিল। জ্যান্দি কোনো কিছু আগোপাস না ভেবেই এরকম কাজ করতো যে পরে এর জন্য ওকে অনেক ভুগতে হতো। এই ছেলেটি এখন সর্বসময় জ্যান্দির সঙ্গেই থাকতে লাগে। একদিন সকালবেলা ভোরে জ্যান্দির সঙ্গে এবং ওই ছেলেটির সঙ্গে জিহুর দেখা হয়ে যায়। জিহু জ্যান্দিকে বলে কোনো হেল্প লাগলে তুমি আমাকে বলো, কিন্তু যে কোনো মানুষকে বিশ্বাস করো না, কারণ এই ছেলেটিকে জিহুর একদম ভালো মনে হচ্ছে না। পরদিন সকালবেলা স্কুলে দেখা যায় সবার হাতে হাতে ওই ম্যাগাজিন, যে ম্যাগাজিনে ওই ছেলেটির সঙ্গে ছবি তুলেছিল জ্যান্দি। আর এখন যখন এটা জুনপিও দেখে ওর তো মাথা গরম হয়ে যায়। এটাই স্বাভাবিক, যে কোনো বয়ফ্রেন্ডেরই এটা দেখলে মাথা গরম হয়ে যাবে। জুনপিও তখন ওই ছেলেটিকে
জ্যান্দিকে আগে এসে মারধর করা শুরু করে দেয় আর বলে তোর এত বড় সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এরকম বাজে বাজে কাজ করাতে। কিন্তু তখনই এদের ভিতরে ঢুকে পড়ে জ্যান্দি আর বলে তোমার সঙ্গে প্রেম করেছি বলে তুমি আমার পার্সোনাল লাইফ এভাবে হ্যারাস করতে পারো না, যদি তুমি এরকমই করো তাহলে তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, এটা বলে ব্রেকআপ করে দেয়। কিন্তু জিহু বুঝতে পারে যে জ্যান্দি ভুল করছে, জ্যান্দি একটা ভুল মানুষকে বিশ্বাস করছে। জ্যান্দির সঙ্গে সবাই আবারও খারাপ করতে শুরু করে, কিন্তু এখন এই ছেলেটি সবসময় জ্যান্দির সাথেই ছিল। জিহু তখন জ্যান্দিকে বোঝানোর চেষ্টা করে তুমি ভালো এবং মন্দের ফারাকটা বুঝতে শেখো, তুমি জুনপিওর সঙ্গে সবটা ঠিক করে নাও, কারণ জুনপিও তোমাকে অনেক ভালোবাসে। এরপরে আমরা এই ছেলেটির আসল পরিচয় দেখতে পাই। আসলে এই ছেলেটি জুনপিওর মায়ের হয়ে কাজ করছে। আপনাদের নিশ্চয়ই ড্রামার শুরুতে দেখানো এই ছেলেটির কথা মনে আছে, যাকে F4 এর রেড কার্ড দেখানো হয়েছিল এবং ও সুইসাইড করতে গিয়েছিল, কিন্তু জ্যান্দি ওকে বাঁচিয়ে নিয়েছিল। আসলে এই ছেলেটির বড় ভাই হলো এই ছেলেটি, যে জ্যান্দিকে দিয়ে খারাপ কাজ করানোর জন্য উঠে পড়ে লেগেছে। ও মূলত জুনপিওর মায়ের হয়ে কাজ করছে, কিন্তু ওর উদ্দেশ্য হলো জ্যান্দিকে গুটি বানিয়ে মেইনলি F4 গ্যাংকে নষ্ট করে দেওয়া এবং জুনপিওর লাইফটা শেষ করে দেওয়া। তার জন্যই তো ও এখন অজ্ঞান করে এক জায়গায় তুলে এনেছিল জ্যান্দিকে। জ্যান্দি যখন পুরো সত্যটা জানতে পারে তখন ওই ছেলেটি জ্যান্দিকে অজ্ঞান করিয়ে দেয় আর জ্যান্দিকে নিয়ে দূরে কোথাও চলে যায়। আর এখন জুনপিওর সমস্তটা জানতে পারে যে এই সব কিছুর পিছনে ওর মায়েরও হাত ছিল। জ্যান্দিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো জুনপিও চারিদিকে খুঁজতে খুঁজতে জ্যান্দিকে ঠিকই খুঁজে পায়। ও যখন এখানে আসে তখন অনেক মারধর শুরু হয় ওই ছেলেটির সঙ্গে, আর জুনপিওকে রক্ষা করতে গিয়ে জ্যান্দি ওর হাতে অনেক জোরে একটা বাড়ি খায়। তখনই ওর সমস্ত বন্ধুরা গিয়ে ওদের দুইজনকে উদ্ধার করে নিয়ে চলে আসে। এরপরে দেখা যায় যে জুনপিওরও অনেক কেটে গিয়েছে আর জ্যান্দিও বেশ ভালোই আছে। এরপরে অনেকদিন পরে ওরা স্কুল থেকে একটা ট্রিপে যায় এবং এটা ছিল একটা বরফ প্রান্তর। এরপরে ওরা স্কেটিং করছিল, কিন্তু এই তিনটি মেয়ে জ্যান্দিকে হ্যারাস করার জন্য জ্যান্দির গলা থেকে একটা লকেট চুরি করে নেয়, যেটা জুনপিও জ্যান্দিকে দিয়েছিল। আর এটাও বলে দিয়েছিল এটা অনেক ভালোবেসে আমি তোমাকে দিচ্ছি, কখনোই তোমার গলা থেকে এটা খুলবে না বা হারিয়ে ফেলবে না। কারণ জ্যান্দি একটু বাচ্চা কিছু মেরাচ্ছে এটা খুব ভালোভাবে জুনপিও বুঝতে পারতো, কিন্তু জ্যান্দি শেষে কিনা ওটাই হারিয়ে ফেললো। তো জ্যান্দি এখন জুনপিওর কথা ভেবে ওই বরফ প্রান্তরে ওটাকে আবার খুঁজতে যায়, আর তখনই বরফ ঝড় শুরু হয়ে যায়। জ্যান্দি চারিদিকে ওই লকেটটা খুঁজছিল, এদিকে এই তিন মেয়ে ওর গলা থেকে কখনো ওই লকেটটা খুলে নিয়েছে তা কিন্তু জ্যান্দি জানে না। কিন্তু জিহু এদের তিনজনের কথোপকথন শুনে ফেলে আর বুঝতে পারে জ্যান্দিকে ভাসানোর জন্যই ওরা ওই লকেটটি চুরি করেছে, তাই এদেরকে ওয়ার্নিং দিয়ে দেয় আর লকেটটি ওদের কাছ থেকে নিয়ে নেয়। এদিকে জুনপিও যখন জানতে পারে যে জ্যান্দি লকেটটা খোঁজার জন্য এই বরফ প্রান্তরে এসেছে এবং এখানে বরফ ঝড় হচ্ছে, তখন ও দ্রুত চলে আসে। ও এসে দেখে যে বরফের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে জ্যান্দি। ও জ্যান্দিকে দ্রুত করে ওর কাঁধে করে নিয়ে চলে আসে, কিন্তু এখনও হোটেলে ফিরতে পারে না, তাই কাছে কোথাও একটা কাঠঘরের ভিতরে ঢুকে যায়। সেখানে ও জ্যান্দিকে উষ্ণ করার জন্য ওর শরীরের সমস্ত জামা কাপড় জ্যান্দির শরীরে দিয়ে দেয়, কিন্তু নিচে অনেক শীতে কাঁপতে লাগে। তো জ্যান্দির যখন সেন্স ফেরে তখন ওরা কাপড় ভাগাভাগি করেই বসে থাকে। পরদিন সকালবেলা যখন ওরা হোটেলে ফিরে আসে তখন হাত বাড়িয়ে জিহু ওই লকেটটা দিয়ে দেয় জ্যান্দির দিকে। তখন জিহু বলে যে আসলে ওই তিন মেয়ে তোমার এই লকেটটা চুরি করেছিল, এরপর থেকে এটাকে সাবধানে রাখবে আর নিজেকে এতটাও খোলামেলাভাবে মানুষের সামনে তুলে ধরবে না। কিন্তু এরপর আরেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, আর তা হলো জুনপিওর বাবা হঠাৎ করেই বিদেশে মারা গিয়েছে। জুনপিওর এখন জ্যান্দির সঙ্গে দেখা করার কথা ছিল। জ্যান্দি জুনপিওর জন্য অনেকক্ষণ ওয়েট করলেও জুনপিও আসে না, তাই জিহু গিয়ে জ্যান্দিকে বলে যে জুনপিওর বাবা মারা গিয়েছে আর এই মুহূর্তে ওকে বিদেশে যেতে হবে। আসলে বাবার এই মৃত্যুকে ইস্যু করে জুনপিওর মা এখন জুনপিওকে আটকে দেয় আর ওকেই বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব করে। তো এই মুহূর্তে মাকে তো অগ্রাহ্য করতে পারবে না জুনপিও, কারণ ও একটাই মাত্র ছেলে। জিহু দ্রুত করে জ্যান্দিকে নিয়ে আসে এয়ারপোর্টে জুনপিওর সঙ্গে দেখা করানোর জন্য, কিন্তু ও শেষবারের মতো জুনপিওকে দেখতেও পেল না, কারণ জুনপিওকে ওর মা ওর গার্ডে এতটাই বেঁধে রেখেছিল যে জুনপিওর একটু কথা বলার মতো হয়েছিল না। ও শুধু ফোনে একটু মেসেজ করতে পারে জ্যান্দিকে। ও বলে দেয় যে ও কিছুদিনের জন্য যাচ্ছে এবং খুব দ্রুতই আবারও ফিরে আসবে। জ্যান্দির জুনপিওর জন্য খুব কষ্ট লাগছিল, কিন্তু এই মুহূর্তে ওদের আর করার কিছুই থাকে না। জ্যান্দির সঙ্গে দেখা না করে জুনপিও চলে যায় অ্যাব্রোডে। জ্যান্দি অনেক কানাকাটি করছিল জুনপিও চলে যাওয়ায়। জিহু ওকে সান্ত্বনা দিচ্ছিল। জিহু ওকে বলছিল তোমার যদি জুনপিওর জন্য এত মন খারাপ হয় তাহলে তুমি টাকা জমিয়ে ফেলো এবং ওর সঙ্গে দেখা করতে ম্যাকাও চলে যাও। তারপর থেকে ওর ফ্রেন্ড গায়লকে সঙ্গে নিয়ে আবারও রেস্টুরেন্ট ওপেন করে, ওখানে বেশি করে কাজ করতে শুরু করে দেয়। আর এতে F4 এর এই তিনজন ওদেরকে অনেক হেল্পও করছিল। এর অনেক দিন পরেও টাকা জমিয়ে সত্যি সত্যি ম্যাকাও চলে যায় জুনপিওর সঙ্গে দেখা করার জন্য, কারণ এতদিনের ভিতরে জুনপিওর সঙ্গে ওর একটা কথাও হয়নি। ও প্রথমে জুনপিওর
কোম্পানিতে ঢোকার ট্রাই করলেও ওখানে ওকে ঢুকতে দেওয়া হয় না। তখন ও রাস্তায় রাস্তায় ঘুরতে লাগে। একটি মেয়ের সঙ্গে ওর দেখা হয় এখানে। মেয়েটির সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব হয়, কারণ মেয়েটি ওকে বাঁচিয়েছিল। এখানে কিছু লোকজনের হাতে পড়ে যায় জ্যান্ডি। ওই মেয়েটি জুডো ক্যারাটের চ্যাম্পিয়ন ছিল, আর তাই তো মেয়েটি খুব দ্রুতই ওকে বাঁচিয়েও নেয় আর ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়। মেয়েটিও একজন কোরিয়ান মেয়ে। ওর বাবার বিজনেসের জন্য ও ম্যাকাওতে এসেছে। এরপরে জ্যান্ডি একটা শপিং মলে ঘুরতে আসে। ঘুরতে ঘুরতেই ও একবার জুনপিওকে দেখতে পায়। জুনপিওর সঙ্গে একটা মেয়ে ছিল। জুনপিও ওকে দেখতে পায়। তো ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকলেও জুনপিও এমন ভাব করে যে ও জ্যান্ডিকে দেখতেই পায়নি। জ্যান্ডি ওর সঙ্গে কথা বলার ট্রাই করেও কথা বলতে পারে না। মন খারাপ করে জ্যান্ডি হাঁটছিল। তখনই একটা লোক ওর লাগেজটা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছিল। এটা ছিল একটা বাচ্চা ছেলে। তো ওর সঙ্গে যখন ফাইট করছিল ঠিক তখনই দেখা যায় F4 গ্রুপের বাকি 3 জন এখানে চলে এসেছে, আর ওরা এসে জ্যান্ডিকে বাঁচিয়ে নেয়। জিহু জ্যান্ডিকে বলে যে আমি জানতাম তুমি বিপদে পড়বে, কারণ তুমি এই শহরটা চেনো না, তাই তো আমরা চলে এসেছি। এখন তোমার কোনো ভয় নেই, এখন তুমি জুনপিওর সঙ্গে দেখা করতে পারো। কিন্তু পরে এরা 3 জন ওর কাছ থেকে যা শোনে তাতে অবাক হয়ে যায়। জুনপিও যেন অনেক বদলে গিয়েছে। জ্যান্ডি বলে আমার সঙ্গে দেখা হওয়া সত্ত্বেও জুনপিও আমার সঙ্গে কথা বলেনি। আমার মনে হয় ও আমাকে দেখতে পায়নি, নাকি কি হলো আমি কিছু বুঝলাম না। মানে ওরা বুঝতে পারে না হঠাৎ করে জুনপিও এমন কেন হয়ে গেল। আসলে জুনপিও বেশ বদলে গিয়েছিল। জুনপিও ঠিকই দেখতে পেয়েছিল জ্যান্ডিকে, কিন্তু ইচ্ছে করে ও জ্যান্ডির সঙ্গে কথা বলেনি। তাই তো জ্যান্ডি এখন এই 3 জনের সঙ্গে ঘুরতে লাগে। ওরা এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণ করছিল, কিন্তু জ্যান্ডির বারবার জুনপিওর কথাই মনে পড়ছিল। ওকে ওভাবে ইগনোর করলো সেটাও মানতেই পারে না। এদিকে জুনপিওর মাকে দেখি জেকে নামের একটা গ্রুপের লোকের সঙ্গে কথা বলতে। ওই গ্রুপের মেয়ের সঙ্গেই মূলত জুনপিওর বিয়ে দেওয়ার ঠিক করছে ওর মা। তো ওই গ্রুপের লোকজনের সঙ্গে মিটিং করার জন্য ওরা একটা রেস্টুরেন্টে বসেছিল, আর ঠিক সেই রেস্টুরেন্টে এরা 4 জন এসেছিল কিছু খাবার জন্য। কিন্তু জিহু এখানে এসেই আগে জুনপিওকে দেখে ফেলে। তাই তো জ্যান্ডির মন খারাপ হবে ভেবে এখান থেকে ওরা আবার চলে যায়। জ্যান্ডিকে দেখতেও দেয় না যে এখানে জুনপিও আছে। এরপরে ওরা ওখান থেকে চলে আসে। এদিকে জুনপিও তো পুরো দমে মায়ের সঙ্গে বিজনেসে ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু ও ঠিকই খোঁজ রাখছিল জ্যান্ডি কোথায় কি করছে, কারণ জ্যান্ডি এই শহরে নতুন। এরপরে ও জানতে পারে যে F4 গ্রুপের বাকি 3 জন এখানে এসেছে, আর জ্যান্ডি বেশ ওদের সাথে ভালোই আছে। এরপরে F4 গ্রুপের বাকি 3 জনের সঙ্গে জুনপিওর দেখা হয়, আর এখানে জুনপিও ওদের সঙ্গে রুট ব্যবহার করলে ওদের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। জুনপিও কেন এরকম করছিল তা কেউ বুঝতে পারে না। ইয়োজং তো ওকে অনেকগুলো কথাও শুনিয়ে দেয়। জুনপিও মন খারাপ করে ওখান থেকে চলে আসে। আসলে জিহু বুঝতে পারছিল কোনো একটা কারসাজি ঠিকই চলছে। ইয়োজং এবং ওবিন ওরা দুজন আগেই কোরিয়াতে ফিরে যাওয়ার জন্য বলে। ওরা দুজন কোরিয়াতে ফিরে যায় এবং জ্যান্ডি আর জিহু এখানে থেকে যায়। জিহু অনেক ট্রাই করে জ্যান্ডির সঙ্গে জুনপিওর দেখা করানোর জন্য। তো জুনপিওর সঙ্গে জ্যান্ডির দেখা তো হয়, কিন্তু এখানে দেখা যায় যে জুনপিও এবং জ্যান্ডির ভিতরে কিছুই ঠিক হয় না, বরং উল্টো আরও ঝগড়া ঝামেলা করে জুনপিও এখান থেকে চলে যায়। এই সব কিছু মনে করে জ্যান্ডি অনেক কান্নাকাটি করতে লাগে। তবে জুনপিও এই সব কিছু করছিল ওর মায়ের জন্যই, না হলে ওর মা হয়তো জ্যান্ডির বড় কোনো ক্ষতি করে দিবে। তাই তো জ্যান্ডি জুনপিওর কথা বাদ দিয়ে এখন জিহুর সঙ্গে ওর এক বন্ধুর বাড়িতে আসে। এখানেই ও কিছু টাইম স্পেন্ড করতে লাগে। ওর কোরিয়া ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু জুনপিও জানতে পারে যে জ্যান্ডি কোরিয়া ফিরে না গিয়ে এখানে জিহুর সঙ্গে ঘুরছে। এতে ওর মনে একটু খারাপ হলেও ও মনে মনে এটা ভেবে সন্তুষ্ট ছিল যে জ্যান্ডি তো সেফলি আছে, জিহুর সঙ্গে যতক্ষণও থাকবে ততক্ষণও সেফ থাকবে। এরপরে জ্যান্ডি বাড়িতে চলে আসে। এখানে এসে ও ডেলিভারির কাজ শুরু করে। একদিন একটা খাবার ডেলিভারি নিয়েও একটা হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে ওকে কিছু পেশেন্টের দেখাশোনা করতে হয়, কারণ ডক্টর এখানে একা দেখে পারছিল না। তো জ্যান্ডি ওদেরকে অনেক হেল্প করার পরে জ্যান্ডি বুঝতে পারে যে আসলে হাসপাতাল ওর জন্য পারফেক্ট। ও ভবিষ্যতে ডক্টর হতে চায়। আর এই লোকটা আর কেউই ছিল না, এটা ছিল জিহুর দাদু। কিন্তু জিহুর দাদু জিহুর সঙ্গে সে ছোট্টবেলায় ঝগড়া করেই ওখানেই থাকে, জিহুর আর কোনো খোঁজ খবর নেয় না। তো এখন জ্যান্ডি জিহুকে বলে আমি ডক্টর হতে চাই, আমার মনে হয় ওই প্রফেশনটা আমার সঙ্গে খুব দারুণ মানাবে। তো ওকে জিহু বলে দেয় তাহলে তুমি ডক্টরই হবে। এদিকে গায়ল এবং ইয়োজংয়ের বারবার দেখা হয়ে যেত। গায়ল তো মনে মনে ইয়োজংকে পছন্দ করতে অনেক শুরু করেছে, কিন্তু ইয়োজংয়ের ব্যাপারটা গায়ল বুঝতে পারে না। এরপরে একদিন দেখা যায় যে জুনপিওর বার্থডে ছিল। বার্থডে সেলিব্রেট করার জন্য ম্যাকাও থেকে ফিরে এসেছে এখন কোরিয়াতে। কিন্তু এখানে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট হয় আজকে। এখানে জুনপিওর মা বলে দেয় যে কে গ্রুপের মেয়ের সঙ্গে অর্থাৎ হেইজংয়ের সঙ্গে বিয়ে হবে তার ছেলে। আর এই হেইজং আর কেউই ছিল না যার সঙ্গে ম্যাকাও গিয়ে অনেক ভালো বন্ধুত্ব হয়েছিল জ্যান্ডির সেই মেয়েটি।
হেজং এবং জুনপিও এদের কেউই জানতো না যে ওদের বাবা মা ওদের বিয়ে ঠিক করেছে, তাই তো ওরা খুব রেগে যায়। কিন্তু এখন করার কিছুই নেই। বিয়ে ঠিক করার কথা শুনে জ্যান্দির অনেক মন খারাপ হয়। কিন্তু এই মেয়েটি যে জ্যান্দির অনেক ভালো বন্ধু, সে পরের দিন শিনুয়া স্কুলে এসে জ্যান্দির কাছে জিজ্ঞেস করে যে তোমরা তো একই স্কুলে পড়ো, জুনপিও তাহলে কি কাউকে পছন্দ করে? কিন্তু জ্যান্দি বলে না। পরদিন দেখা যায় যে জুনপিও এবং জ্যান্দি এক হয়ে কারোর উপরে গোয়েন্দাগিরি করছে। এরা ছিল গায়ন এবং ইয়োজং। আসলে ইয়োজং এবং গায়ুয়ালের ভিতরে কোনো সম্পর্ক চলছে কিনা এটা দেখার জন্যই ওরা এদের উপরে একটু তদারকি করছিল। আর এটা ছিল এদের দুজনেরই প্ল্যান, কারণ জ্যান্দি সবসময় জানে যে ইয়োজং একটু আওয়ারা টাইপ ছেলে, আর ইয়োজংয়ের সঙ্গে যদি গায়ুয়ালের সম্পর্ক হয় তাহলে হয়তো ও মারাই খাবে। এজন্য ও এবং জুনপিও এক হয়ে ওদের দুজনকে ফলো করছিল, ওদের ভিতরে আসলে সিরিয়াস কিছু চলছে কিনা। কিন্তু আদতে এটা গায়ুয়াল এবং ইয়োজংয়েরই একটা প্ল্যান ছিল, যাতে জুনপিও আর জ্যান্দি কাছাকাছি আসতে পারে। আর সত্যি সত্যি ওদের ফলো করতে করতে এরা দুজন কাছাকাছি এসে যায়। জুনপিওর বার্থডে পরে ও আলাদা করে জ্যান্দির সঙ্গে সেলিব্রেট করে, কিন্তু তারপরেও নিজেদের ভিতরে কিছু মনোমালিন্য তো অবশ্যই চলছিল। আর জুনপিওর সঙ্গে যখনই জ্যান্দির মনোমালিন্য চলতো তখনই জিও হতো ওর সবথেকে বড় আশ্রয়। এরপরে আমরা দেখতে পাই যে জ্যান্দিকে আবারও কিসের জন্য জানি ইগনোর করতে থাকে জুনপিও, হয়তো ওর মায়ের জন্য। আর এদিকে জুনপিও একদিন অনেক অসুস্থ হয়ে যায়, জ্যান্দি একদিন অনেক অসুস্থ হয়ে যায় অতিরিক্ত কাজ করার জন্য। তো জিও ওর দেখভাল করছিল, জিও ওকে কিস করছিল, আর সেটা বাইরে থেকে জুনপিও দেখে ফেলে। আর এই বড় ব্লান্ডারটা এরা দুইজন করে ফেলে। এর জন্য জুনপিওর মনে আরও রাগ হয়ে যায়। ও ভাবতে থাকে যে জিহু এবং জ্যান্দি ওদের দুজনকে আলাদা করে ছেড়ে দিবে। এর জন্য ওর মেজাজ অনেক খারাপ হয়ে যায়। ও এখন ওর মায়ের উপরে সবথেকে বেশি রাগান্বিত হয়েছিল, কারণ ওর মায়ের জন্যই এত কিছু ঘটছে। ওর মায়ের জন্যই তো এই মেয়েটির সঙ্গে ওর বিয়ে ঠিক হলো। এদিকে আমরা হেজংকে দেখি ও নিজেই বলে মিডিয়ার সামনে ওদের সম্পর্কের কথাটা জানিয়ে দিবে, কারণ হেজং আবার জুনপিওকে ভালোবেসে ফেলেছিল। এরপরে একদিন দেখতে পাই হেজং এবং জুনপিও আসছিল। দূর থেকে ও জ্যান্দিকে আর জিহুকে দেখে ফেলে। তো জ্যান্দিকে আরও ওর প্রতি রাগানোর জন্য ও এখন করে কি, যেভাবে কিস করেছিল একবার জ্যান্দিকে সেভাবে হেজংকে কিস করে। আর এই দৃশ্যটা জিহু এবং জ্যান্দি দুজনেই দেখে ফেলে। কিন্তু জিহু যখন দেখে এটা, তখনই ও জ্যান্দিকে নিজের বুকের ভিতরে টেনে নেয়, যাতে জ্যান্দি ওটা না দেখে আর কষ্ট না পায়। এটা আসলে জুনপিও ইচ্ছে করেই করেছিল, জ্যান্দিকে কষ্ট দেওয়ার জন্য আর নিজের দিক থেকে ওকে আরও সরানোর জন্য। আসলে জুনপিও যা যা করছিল তা ওর মনের বিরুদ্ধে গিয়েই করছিল। এই মেয়েটিকেও ভালোবাসে না, কিন্তু জ্যান্দিকেও ওর পথ থেকে দূরে সরাতে হবে, না হলে ওর মা হয়তো ওর বড় কোনো ক্ষতি করে দিবে। এদিকে আমরা অন্য একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি ছিল একটা টিচার। গায়ল ওর কাছে এসেছিল মাটির শিল্প শেখার জন্য। আসলে ইয়োজং তো মাটির জিনিসপত্র তৈরি করতে অনেক পছন্দ করে, তাই ইয়োজংকে ইমপ্রেস করার জন্য ও এটা শেখার জন্য এখানে এসেছিল। এদিকে আমরা ইয়োজং এবং ওবিনকে দেখতে পাই। ওবিন বলে আমরা বড় হয়ে যাচ্ছি, তোমাদের সবার জীবনের একটা লক্ষ্য আছে। জুনপিও বিজনেসম্যান হতে চায়, তুমি মাটির শিল্প করতে চাও, এবং অন্যদিকে জিহু সিঙ্গার হতে চায়। আমার কোনো স্বপ্ন নেই, আমার মনে হয় F4 থেকে বেরোনো উচিত। কিন্তু এটা শুনে ইয়োজং ওবিনকে মারে আর বলে F4 আমাদের চারজনকে মিলেই, এর ভিতরে থাকতে গেলে বিশেষ ক্ষমতা সম্পন্ন হতে হবে এরকম কোনো মানে নেই। এরকম কথা তুমি আর ফার্দার কখনোই বলবে না। এদিকে আমরা দেখতে পাই যে জ্যান্দি যখন বাড়িতে আসে তখন ওর বাবা মা ওদেরকে বলে যে তোমাদের দুই ভাই বোনকে রেখে আমরা গ্রামে চলে যাচ্ছি, কারণ এখানে আসলে কাজকর্ম করে আমাদের সংসার চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। তোমরা দুজন এখানে থাকো, আমরা গ্রামে গিয়ে জীবনযাপন করার ট্রাই করি। এদিকে আমরা আবার অনেক মন খারাপ অবস্থায় দেখতে পাই ইয়োজংকে। ইয়োজং যার কাছে এই মাটির শিল্প শিখতো তাকেও অনেক ভালোবাসতো, মানে ওর টিচারের প্রেমে পড়ে গিয়েছিল। ওদের দুজনের ভিতরে সম্পর্ক ভালো ছিল, কিন্তু পারিবারিক কারণেই এদের সম্পর্কটা আগায়নি। তাছাড়া অনেক কম বয়স ছিল তখন ইয়োজংয়ের। এদিকে আমরা দেখতে পাই যে জ্যান্দির বাবা মা চলে যাওয়ায় ওরা দুই ভাই বোন একটা নতুন বাড়িতে শিফট হয়েছে। দুই ভাই বোন কাজ করে খাওয়ার মতো কিছু কাজ করছে। এটা যখন জুনপিও জানতে পারে তখন ওর বাড়ি থেকে বের হয়ে আসে, আর জ্যান্দি যে বাড়িতে ভাড়া নিয়েছে তার পাশের বাড়িতে উঠে যায়। গল্পে গল্পে বাহানা বানাতে ও জ্যান্দিদের ঘরের ভিতরে চলে আসে। মূলত জ্যান্দির এখানে কোনো কিছু প্রয়োজন আছে কিনা এটা জানার জন্য জুনপিও এসেছিল। জুনপিও যতই ওর সঙ্গে ঝগড়াঝাটি করুক না কেন, ও তো জ্যান্দিকে অনেক ভালোবাসতো, আর জ্যান্দিকে হেল্প করার জন্য সব কিছু জুনপিও করতেই পারতো। এদিকে গায়লা ইয়োজংয়ের কাছাকাছি আসতে থাকে বারবার, কিন্তু ও বুঝতে পারে যে গায়লের প্রতি ইন্টারেস্ট বেশি একটা নয় ইয়োজং। এদিকে স্কুলে এসে জিহুর সঙ্গে দেখা হতো
জ্যান্দির। আর ওরা দুজনে অনেক গল্প করত, নিজেদের ভিতরে সবথেকে সুন্দর সময়গুলো আসলে কাটতো এদের দুজনেরই। একদিন ঘুরতে ঘুরতে ওরা একটা ডেস্কে বসেছিল, তখন চোখ বুজাই ঘুমিয়ে পড়েছিল জিহু। ওকে দেখে দেখে আঁকতে শুরু করে জ্যান্দি, আরও সুন্দর একটা ছবি এঁকে ফেলে। তখন জিহু আন্দাজ করে যে জ্যান্দি আসলে কতটা ট্যালেন্টেড। এরপরে একদিন জিহু জ্যান্দির সঙ্গে ওই হাসপাতালে যায়, সেখানে ওর দাদুকে দেখতে পায়। দাদুকে দেখে অনেক রেগে যায়, কারণ ছোটবেলা থেকেই ওর দাদু এর উপরেই সমস্ত দোষ দিত যে জিহুর বাবা মা মরে গেছে জিহুর জন্য, কারণ ওই গাড়ি অ্যাক্সিডেন্টে শুধুমাত্র জিহুই বেঁচেছিল। তাই তো ছোটবেলা থেকে জিহুকে পরিত্যাগ করে ওর দাদু আলাদা থাকতো। এখন ওর দাদু যখন জিহুর সঙ্গে মিলতে চায়, তখন জিহু বলে, যখন তোমাকে আমার প্রয়োজন ছিল তখন তুমি আমার সঙ্গে থাকোনি, এখন তোমার আমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। এটা বলে ও চলে আসে আর অনেক কান্নাকাটি করে। আসলে ওর অনেক কষ্ট লাগে, সে ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছে, আর দাদুও ওকে উল্টো দোষ দিত। সেই ছেলেটি যখন এত বড় হয়েছে তখন আর দাদুর কোনো প্রয়োজন নেই। তো বৃষ্টিতে ভিজে ভিজে ওর অনেক জ্বর আসে, আর তখন জ্যান্দি ওর দেখাশোনা করতে লাগে। এদিকে জুনপিও বাড়িতে বসে জ্যান্দির জন্য ওয়েট করতে লাগে, কারণ অনেক রাত হয়েছে, তাও জ্যান্দি ফিরছে না। এদিকে জুনপিওর মা জানতে পারে যে জুনপিও এবং জ্যান্দি তারা ভাড়া বাড়িতেই থাকছে এবং পাশাপাশি। তাই তো ওর মা খুব রেগে যায় এবং সোজা চলে যায় জ্যান্দির কাছে এবং জ্যান্দিকে গিয়ে ওখানে হুমকি ধামকি দিতে লাগে। কিন্তু ওখানে তখন এফ4-এর অন্যান্য সদস্যরা ছিল, তাই জ্যান্দি ওর মাকে মোটেও ভয় পায় না। এদিকে গাইওল এবং ইয়োজংয়ের ভিতরে কমপ্লিকেটেড রিলেশনশিপটা তখনও চলছিল। এরপরে আমরা আবার হিয়েজংকে দেখতে পাই। হিয়েজং এসেছিল জুনপিওর কাছে। ও আসলে জানতে পেরেছে যে জ্যান্দিকে জুনপিও পছন্দ করে, কিন্তু হেজং বলে যে জ্যান্দি ছিল তোমার পাস্ট আর আমি হব তোমার প্রেজেন্ট আর ফিউচার, আমি তোমাকেই বিয়ে করব। এদিকে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জুনপিওর বোন জুনহি, সে তার মাকে বলছে 5 বছর আগে তুমি আমার সঙ্গে যেটা করেছিলে এখন আমার ভাইটার সঙ্গেও তাই করছো। আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু জোর করে তুমি আমার বিয়ে দিয়েছো, এখন তুমি জুনপিওর সঙ্গেও এটা করো না। জুনহি জ্যান্দিকে ডেকে বলে যে তোমার আর জুনপিওর বিয়ের জন্য যা যা লাগবে আমি করব, তোমরা কাছাকাছি থাকার ট্রাই করো। এবং জুনপিওর কাছাকাছি জ্যান্দিকে রাখার জন্য জ্যান্দিকে সার্ভেন্ট বানিয়ে নেয় জুনহি, এবং ও এখন থেকে জুনপিওর বাড়িতেই কাজ করে। আর এই কাজ করার সুবাদে ওরা দুইজন অনেক কাছাকাছিও আসতে লাগে, আর এটা এখনও জুনপিওর মা জানে না। এদিকে আমরা জিহুকে দেখি। জিহুর দাদু এসেছিল জিহুর ওখানে, ওর দাদু এখানেই থাকতে চায়। তো জিহু ওর দাদুর উপর আর রাগ করে না, একা একা ও আর কতকাল থাকবে, দাদু এসে এটা তো ভালোই হলো। এদিকে একদিন আমরা দেখতে পাই জুনপিও এবং জ্যান্দিকে একসঙ্গে দেখে নিয়েছে হেজং, এবং খুব অন্তরঙ্গ অবস্থায়। তাই তো হেজং সোজা চলে যায় জুনপিওর মায়ের কাছে আর বলে যত দ্রুত সম্ভব জুনপিওর সঙ্গে ওর বিয়ে ঠিক করতে। ও খুব দ্রুতই এখন বিয়ে করতে চায় জুনপিওকে। বিয়ে করার আগে বিয়ের ড্রেস পরে জ্যান্দিকে দেখায় হেজং আর বলে আমাকে সুন্দর লাগছে না, তুমি কি আমার ব্রাইডসমেড হবে? আসলে দেখা যায় যে এই মেয়েও কিন্তু কম যায় না। এরপরে একদিন আমরা জিহুকে আর ওর দাদুকে দেখি। ওদের তিনজনের এদের সঙ্গে জ্যান্দিরও আসার কথা ছিল এখানে। জ্যান্দি এদের সবার সঙ্গে পিকনিক করতে চেয়েছিল, কিন্তু ওর দাদু আর নাতিকে ছেড়ে দিয়ে জ্যান্দি কাজ করতে চলে যায়। তাই তো জ্যান্দিকে কল দেয় জিহু আর বলে একটা জায়গায় আসতে। এখানে কাপলসদের একটা প্রতিযোগিতা হচ্ছিল। জিহু বলে এখানে আমরাও অংশগ্রহণ করব, তো ওদেরকেও কাপল সেজেই অংশগ্রহণ করতে হবে। তো এখানে ওরা বেস্ট কাপল হয় এবং ওদেরকে কিছু ফটোও তুলে দেওয়া হয়। ওদের ফটো অনুযায়ী সিলেক্ট করা হয় যে এই কম্পিটিশনে জয়ী হয়েছে ওরাই। জিহুর তো অনেক ভালো লাগে, কারণ ও সবসময় জ্যান্দিকে ভালোবেসে এসেছে। তবে ও এখনও শিওর নয় যে জ্যান্দিকে পাবে কিনা। ও কিছু ছবি নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে আর রুমে বসে বসে ছবিগুলো হাসি মুখে দেখতে লাগে, যেটা হয়তো বাস্তবে সম্ভব নয়, সেটা এই কম্পিটিশনের ভিতর দিয়েই হয়ে গিয়েছে। এটা ভেবেই জিহুর অনেক ভালো লাগে। এরপরে আমরা দেখতে পাই যে ওরা 4 বন্ধু দেখা করে, F4-এর যে 4 জন, ওরা একটা ট্রিপে এসেছে। মূলত ওরা এখানে কিছু সুন্দর টাইম স্পেন্ড করার জন্য এসেছে, কারণ ওদের লাইফ আসলে অন্যদিকে যাচ্ছে। ওরা চাইলেও হয়তো 4 জন সবসময় একসঙ্গে থাকতে পারবে না, নিজেদের ভিতরের অনেক কমপ্লিকেটেড একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে সবাই। এদিকে ইয়োজং এবং গাইলের সম্পর্কটা সব থেকে কমপ্লিকেটেড, ওরা দুজনকে ভালোবাসে কিনা এটাও বুঝতে পারে না। এরপরে আমরা দেখি যে জুনপিওর বিয়ের দিন অবশেষে এগিয়ে এসেছে। সব কিছু তো ঠিকঠাক, কিন্তু জুনপিও এই বিয়েটা করতে চায় না। জুনপিও এখন এই বিয়ে থেকে পালাতে চায়, ও ভাবেনি সব কিছু এত দ্রুত হয়ে যাবে। তখন ওকে জ্যান্দি বলে সবসময় তো সব কিছু থেকে পালিয়েই এসেছো, আবারও কেন পালাবে? হেজং মেয়েটা অনেক ভালো, তাকে কষ্ট দিও না, তাকে বিয়ে করে নাও, যদি তাতেই মঙ্গল হয় তবে সেটাই করো। তাই জুনপিও মনের বিরুদ্ধে গিয়েও হেজংয়ের সঙ্গে বিয়েতে দাঁড়িয়ে পড়ে। কিন্তু এখানে অবাক করে দিয়ে হেজং সবাইকে বলে যে আমি জুনপিওকে বিয়ে করব না, আর আমাদের এই বিয়ে না হওয়াতে সিনহুয়া গ্রুপ কিংবা জেকে গ্রুপের কোনো ক্ষতি হবে না, কারণ বিয়েটা আমি নিজে ভেঙে দিচ্ছি। জুনপিও অন্য কাউকে ভালোবাসে, তাই আমি ওকে বিয়ে করব না।
যখন বিয়েটা ভেঙে দেয় তখন সোজা দৌড়ে এসে জুনপি ও জ্যান্দিকে জড়িয়ে ধরে, কারণ ও এতক্ষণে পৃথিবী ফিরে পেয়েছে। এখন ওদের ভিতরে আর কোনো বাধা নেই, ওর মা যা ইচ্ছা করুক না কেন ও আর কোনো বাধাই মানবে না। কিন্তু জ্যান্দির কাছে চলে যায় সোজা জুনপি ওর মা, ওকে গিয়ে ওয়ার্নিং দেয় যে তোমার জন্য আমার সিনুয়া গ্রুপের অনেক বড় লস হয়েছে, তোমার জন্যই আমার কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে। তখনই ওখানে জিহুর দাদু আসে আর বলে যে জ্যান্দিকে কিছু না বলতে, কারণ জিহুর সঙ্গে খুব দ্রুতই জ্যান্দিকে বিয়ে দেওয়ার ঠিক করছে ওর দাদু। যখন এটা জুনপি ওর মা শোনে তখন জুনপি ওর মা কিছুটা থেমে যায়, অনেক রাগ তো হচ্ছিল ওনার, এখন বেশ শান্তই হয়ে যায়। জিহুর দাদু তখন জ্যান্দিকে নিয়ে নিজেদের বাড়িতে চলে আসে আর বলে যে জ্যান্দি এখন থেকে এখানেই থাকবে। আসলে ওর দাদু ওই যে কথাটা বলেছিল ওটা মিথ্যে কথা, শুধুমাত্র ওই মহিলার হাত থেকে জ্যান্দিকে একটু ভালো রাখার জন্যই মূলত এদের বাড়িতে নিয়ে এসেছিল জ্যান্দিকে। যদিও ওর দাদু মনে মনে চাইতো জিহুর সঙ্গে জ্যান্দির বিয়ে হলে অনেক ভালোই হতো, কিন্তু জ্যান্দি তো জুনপি ওকে ভালোবাসে, তাই কোনো জোরাজোরি নেই। এদিকে আমরা দেখতে পাই যে জ্যান্দিকে একটা লোকে দেখাশোনা করার জন্য রাখা হয়েছিল। এই লোকটিকে তা জ্যান্দি জানে না, কিন্তু ও খুব মনোযোগ দিয়ে লোকটি দেখাশোনা করে। এদিকে জুনপিওকে দেখি যে জুনপিও এখন তো অলরেডি একটু ছাড়া পেয়েছিল আর মাকে এতটাও কেয়ারও করছিল না। ও এখন থেকে সিদ্ধান্ত নেয় যে যে কোনো মুহূর্তেই হোক ও সবসময় জ্যান্দির সঙ্গেই থাকবে, তাই তো ওই জ্যান্দিকে ডেটে আসার জন্য বলে। কিন্তু ড্যান্ডি বোকার মতো যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যায়। এই বাচ্চাকে দেখে জুনপিও বলে আমরা ডেট করবো, এই বাচ্চাটাকে কেন নিয়ে এসেছো? এই বাচ্চাটা আসলে ওর কাজের জায়গার বাচ্চা। তো একসঙ্গে দেখা যায় যে বাচ্চাকে নিয়ে ওরা বেশ এনজয় করে, আর সেই দিন ওরা সুন্দর করে ডেট করে চলে আসে। এটা যখন জানতে পারে জুনপিওর মা, তখন জুনপিওর মা অনেক রেগে যায় আর জুনপিওর উপরে রাগ দেখায়, কিন্তু জুনপিও ওর মাকে একদমই পাত্তাই দেয় না। কিন্তু এতে জুনপিওর মা অনেক রেগে যায়। আর এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখি, আসলে জুনপিওর মা জ্যান্দিকে ডেকে পাঠিয়েছিল এবং জ্যান্দিকে আসলে এবার বড় লেভেলের ওয়ার্নিং দিয়েছে আর বলেছে যেভাবেই হোক ওর সঙ্গে সম্পর্ক শেষ করতে। আর তাই আজকে ডেট করা শেষ করে যখন ফিরে যাচ্ছিল জ্যান্দি, তখনও জুনপিওকে বলে দেয় এতকাল আমি তোমার সঙ্গে যা করেছি সব নাটক ছিল, আমি কখনো তোমাকে ভালোবাসিনি। এটা বলে ও জুনপিওকে অনেক কষ্ট দিয়ে সোজা একটা গ্রামে চলে আসে, যে গ্রামে ওর বাবা মা এসে থাকছে। এখন ওর খবর কেউ জানে না জ্যান্দি হঠাৎ করে গায়েব হয়ে কোথায় গেল, কারণ জ্যান্দি কারোর সঙ্গে আর যোগাযোগ রাখছে না। জিহু ওকে কোথাও খুঁজে পাচ্ছে না, ওকে সবাই অনেক খোঁজার ট্রাই করলেও কেউ আর ওকে খুঁজে পায় না। জ্যান্দিও ওই লোকালয় ছেড়ে এখন গ্রামের শান্ত পরিবেশে এসে বসবাস করার শুরু করে দেয়। এদিকে আমরা জুনপিওকে দেখি ও অনেকটা বখাটে টাইপ হয়ে গিয়েছিল, নিজেকে নষ্ট করার প্রসেস চালাচ্ছিল। আর এতে ওর বোন অনেক রেগে যায়, ওর মায়ের প্রতি সব থেকে বেশি রেগে যায়। তারপরে ওরা দুই ভাই বোন সব থেকে বড় সত্যটা জানতে পারে, জ্যান্দি আসলে যার দেখাশোনা করতো সে জুনপিওর বাবা। জুনপিওর বাবা মারা যায়নি, ওর মা ওর বাবাকে কোমায় রেখে দিয়ে সবাইকে বলেছে ওর বাবা মারা গিয়েছে। এদিকে জিও একদিন টিভি দেখতে দেখতে জ্যান্দির একটা ছবি দেখতে পায়, তখনই জিও বুঝতে পারে যে ওই গ্রামে মাছ বিক্রি করার কাজ করছে এখন জ্যান্দি। জিও এটা জুনপিওকে জানিয়ে সোজা জ্যান্দির কাছে চলে আসে আর জ্যান্দিকে জিজ্ঞেস করে যে ও এতদিন কেমন ছিল, এভাবে ওদের সবার থেকে দূরে এসে ও কি ভালো আছে? কিন্তু জ্যান্দি ভালো ছিল না, তাই তো জিও ওকে জড়িয়ে ধরে। আর এদিকে জুনপিও তার জ্যান্দির উপরে রেগেছিল, কিন্তু তবুও ঠিকই ওই জ্যান্দিকে দেখার জন্য এখানে এসেছিল। দূর থেকেও দেখতে পায় জিও জ্যান্দিকে জড়িয়ে ধরে আছে। এখানে এসে জুনপিও একটা সাসপিশিয়াস লোকের দেখা পায়, যে লোকটা ওদের কোম্পানির শত্রু। ওই লোকটা একটা গাড়ি নিয়ে জিহুকে মারতে এসেছিল, কারণ লোকটা ভেবেছিল যে জিহু আসলে জুনপিও, কিন্তু লোকটা মারতে চাইছিল জুনপিওকে। তাই তো জুনপিওর সামনে এসে জিহুকে ছড়িয়ে দেয় আর ওই গাড়িতে জুনপিওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এখন জিহু অনেক কাঁদতে লাগে আর ওকে সোজা হাসপাতালে নিয়ে যায়। এখানে সবাই ওয়েট করছিল যে জুনপিওর আসলে কি হয়েছে। তখন এখানে জুনপিওর মা আসে, জুনপিওর মাকে জুনহি অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর বলে তুমি কেন দেখতে এসেছো জুনপিওকে? তুমি তো চাও ওদের দুই ভাই বোনের জীবন হেল করতে, তাহলে যখন মৃত্যু সজ্জায় যখন ওর এই অবস্থা তোমার জন্যই হয়েছে, তখন তুমি কেন এসেছো? এখান থেকে চলে যাও। তখন ওর মার অনেক খারাপ লাগে, তাই তো ওর মা জুনপিওকে না দেখেই ওখান থেকে চলে আসে। এদিকে জুনপিওর তো জ্ঞানই ফিরছিল না, কারণ জুনপিওর মাথায় আঘাত পেয়েছিল। এরপরে জুনপিওর যখন জ্ঞান ফেরে ও তো সবাইকে চিনতে পারে, শুধু চিনতে পারে না জ্যান্দিকে। জ্যান্দির সঙ্গে কাটানোর সমস্ত মুহূর্তগুলো স্মৃতি ওর ব্রেন থেকে আউট হয়ে গিয়েছিল, ওগুলো মুছে গিয়েছিল, কিছুতেই ও মনে করতে পারে না। এই হাসপাতালে ওর নতুন একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়, সেই মেয়েটির সঙ্গেই ও বেশি করে টাইম স্পেন্ড করতে লাগে। কিন্তু জ্যান্দি বারবার ওকে মনে করানোর চেষ্টা করে ওর পুরাতন সময়গুলো, কোনোভাবেই মনে করাতে পারে না। একটা যন্ত্রণা যেতে না যেতেই আরও একটা বড় যন্ত্রণা এসে হাজির। এদিকে আমরা গায়েল এবং ইয়োজংকে দেখতে পাই। ইয়োজংয়ের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল, ও
ও আরও ভালো মৃৎশিল্প শেখার জন্য এখন বিদেশে যাবে। ও গায়লকে বলে বিদেশ থেকে ফিরে এসে আমি প্রথমে তোমাকেই দেখতে চাই। এর মানে হলো ওই ইনডিরেক্টলি গায়লকে প্রপোজ করলো। এরপরে আমরা দেখতে পাই জুনপিও যখন বাড়িতে ফিরে এসেছিল ও একটা পার্টি থ্রো করেছিল। এই পার্টিতে জ্যান্দি এসে ওকে দেখায় ওই লকেটটা, যে লকেটটা একদিন জুনপিও ওকে দিয়েছিল। জুনপিওকে বলে এই লকেটটা তুমি চিনতে পারছো, কিন্তু জুনপিও চিনতে পারে না। জ্যান্দি বলে তুমি সাঁতার জানো? জুনপিও বলে না। তখন জ্যান্দি বলে তুমি সাঁতার জানো, কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছো, আর একটু পরেই সেটা প্রমাণ হয়ে যাবে। এটা বলে জ্যান্দি আস্তে আস্তে পিছাতে লাগে। জ্যান্দির উদ্দেশ্য ছিল পানিতে ঝাঁপ দিবে, আর সত্যি সত্যি ও ইচ্ছে করেই পানিতে ঝাঁপ দেয়। ও ইচ্ছে করে ডুবে যেতে লাগে। তখনই জুনপিওর ওর সমস্ত স্মৃতিগুলো আস্তে আস্তে মনে পড়তে লাগে। এরপরে ও জোরে ঝাঁপ দেয় এবং ওখান থেকে জ্যান্দিকে তুলে নিয়ে আসে, আর জ্যান্দিকে বাঁচিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে আমার সমস্ত স্মৃতিগুলো ফিরে এসেছে। আমি অনেক দুঃখিত, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। যেহেতু ওদের স্কুলের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই আজকে ওদের ফেয়ারওয়েল পার্টি ছিল। এখানে জ্যান্দি ওদের এফোর গ্রুপের 3 জনের সঙ্গে ডান্স করে, আর পুরাতন সব স্মৃতিগুলো ও ভাবতে লাগে। কিন্তু এখানে জুনপি উপস্থিত ছিল না। জ্যান্দি জুনপিওকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসে। যেখানে একদিন কফি খেতে খেতে ওরা আটকে গিয়েছিল, সেই কফি শপে এসেই ও জুনপিওকে খুঁজে পায়। এখানে আসার পরে জুনপি ওকে প্রপোজ করে বিয়ের, কিন্তু তার আগে ও বিজনেস স্টাডি করার জন্য আমেরিকা যাবে। এরপর 5টা বছর কেটে যায়। এখন জুনপিও বিজনেস স্টাডি করে অনেক ভালোভাবেই ওদের গ্রুপটাকে সামলাচ্ছে। ও এখন অনেক বড় বিজনেসম্যান। আর এদিকে আমরা ইয়েজংকে দেখি ও ওর স্টাডি শেষ করে দেশে ফিরে এসেছে। আর ও প্রথমেই সোজা চলে যায় গায়লকে দেখার জন্য, কারণ ও গায়লকে কথা দিয়েছিল। তাছাড়া ও বুঝতে পেরেছে ও গায়লকে অনেক ভালোবাসে। গায়ল এখন কিছু বাচ্চাদেরকে পড়ায়। এদিকে আমরা দেখতে পাই জিহু এবং জ্যান্দিকে। ওরা দুজনেই মেডিকেলকে পেশা হিসেবে সিলেক্ট করেছে। ওরা মেডিকেল কলেজ থেকে একটা ক্যাম্পেইনে এসেছিল। এখানে যখন ওরা ক্যাম্পেইনে ছিল তখন ওরা দেখতে পায় একটা হেলিকপ্টার এদিকে আসছে, আর হেলিকপ্টার থেকে কেউ একজন বলছে জ্যান্দি তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে একটু সাইডে আসো। আর এটা ছিল জুনপিওরই কথা। জুনপিও ফিরে এসেছে। জ্যান্দি ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। তো জ্যান্দিকে দেখে জুনপি ওকে জড়িয়ে ধরে আর ওকে প্রপোজ করে বিয়ের জন্য। জ্যান্দি ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে আর হ্যাঁ বলে দেয়। তারপরে এরপরের বাকি 3 জন এদিকে আসে আর বলে তোমরা বিয়ে করছো, কিন্তু আমরা তো মঞ্জুর করছি না। তো এটা বলে একটু মজা করে। ওরা 5 জন তখন ওই সমুদ্রের কিনারে দাঁড়িয়ে থাকে, আর 5 জনই সামনের দিকে তাকিয়ে সানসেট দেখতে লাগে। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় এই সুন্দর ড্রামার গল্পটি। তো বয়েস ওভার ফ্লাওয়ার্সের কোরিয়ান ভার্সন আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করার ট্রাই করবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।